আব্বু, আমাকে তুমি যদি বিয়ে না করাও তাহলে আমি বাসা থেকে চলে যাব। আমি মিষ্টিকে ছাড়া বাঁচবো না। আমি ওকে ভালোবাসি। ফাইজলামি করস? কানের নিচে বাজাবো। এখন তোর বিয়ের বয়স হয়েছে নাকি? তোমার কি বিয়ে হয়েছিল নাকি? তুমি তো ঠিক বিয়ে করেছিলে। রাহাত, চুপ। ভাইয়া ভাবি শুনলে মেরে ফেলবে আমাকে। আমাকে বিয়ে করাবে কিনা বলো, না হলে আমি সেদিনের কথা সবাইকে বলে দিব। তোর নাক ফাটিয়ে দিব আমাকে ব্ল্যাকমেইল করলে। ফাটানোর চেষ্টা করো, আমিও এই বাসা থেকে চলে যাব। তোমার ভাই ভাবিকে বলো ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। দেখ রাহাত, বেশি বেশি হয়ে যাচ্ছে। বোঝার চেষ্টা কর, আমাদের বিয়ে করার বয়স হয় নাই। তোর 17 আর আমার 18 হয়েছে। ছেলেদের 21 হইলে বিয়ে করতে পারবে। গুলি আমি তোমার সমাজের নিয়ম। আমি বিয়ে করব মানে করব। তুমি ওদের বুঝাও, না হলে আমি চলে গেলাম। রাহাত চলে যেতে নিবে সাথে সাথে আরাব ব্যাগ ধরে ফেলল। রাহাত বলে উঠল, আব্বু, ব্যাগ ছাড়ো, আমাকে যেতে দাও। এখান থেকে কোনো লাভ নাই। আমার ভালোবাসার মানুষকে যদি হারাতে হয় তাহলে এখানে থেকে কোনো লাভ নাই। ওয়েট, আমি ভাইয়া ভাবিকে জানাচ্ছি। আর তোর মুখ বন্ধ রাখ, না হইলে মুখে ঘুষি মারবো। ওকে, রাখলাম। যাও, বুঝাও। আরাব রুম থেকে বের হলো। আরাব ভয় ভয় রাফির রুমের সামনে গিয়ে বলল। ভাইয়া ভাবি আসবো। আরাফের কথা শুনে দুজন অবাক হয়ে তাকিয়ে বলল, আসো, তুমি তো আমাদের রুমপথ ভুলেই গেছো। আসো না, ভেতরে আসো। আরাব ভিতরে গিয়ে বসলো। রাফি ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, কিছু বলবি? ভাইয়া ভাবি আপনাদের কিছু কথা বলার ছিল। আসলে কিভাবে কথাগুলো নিবে বুঝতে পারছি না। কি কথা সেটা বল। আসলে ভাইয়া ভাবি রাহাত বিষয়ে কথা বলতে চাচ্ছি। হুম, আপনার আশা দেখেই বুঝেছি আপনি যে আপনার ছেলের কথা বলবেন। বলেন, কি বলতে চান? ভাবি আপনি ভাইয়ার কাছে বসেন, আমি বলছি। রূপার হাত ধরে রাফির পাশে বসিয়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে বলল, ভাই, রাহাতকে বিয়ে করানো লাগতো। ওর একটু প্রবলেম আছে। বিয়েটা না করালে আরও বেড়ে যেতে পারে। আরাফের কথা শুনে দুজন চোখ বড় বড় হয়ে গেল। আরাফ মনে মনে বলতে লাগলো, হি হি, বিয়ে করার শখ তাই না? কি যাতা বলছিস? হ্যাঁ ভাইয়া, ওকে বিয়ে করানো লাগবে। আর রাহাতকে ডাক। আরাফ রাহাতকে ডাক দিল। রাহাত আসলে আরাফ কানে কানে বলল, যা বলে হ্যাঁ বলবি। রাহাত গেলে রাফি বলে ওঠে, আরাফ কি বলছে তা কি সত্যি? হুম। আচ্ছা, যা, আমি পাত্রী দেখার চেষ্টা করব। ভাইয়া, আমার কাছে একটা পাত্র আছে, তুমি চাইলে দেখতে পারো। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর আছে। পাত্রীও তোদের কাছে আছে? কাহিনী কি বুঝলাম না। বুঝতে পারছেন? তাই আমি আগে থেকে দেখে নিয়েছি যাতে তাড়াতাড়ি খুঁজতে সহজ হয়। আচ্ছা, আজকে আমার ছুটি, তাহলে ওনাদের জানিয়ে দে। আমি তো ওনাদের কাউকে চিনি না, শুধু মেয়েকে চিনি আর ঠিকানা জানি। তাহলে কিভাবে কি? আমরা সোজা যাই, গিয়ে দেখে আসি। এইভাবে যাওয়া যায় না, ঘটক ধরা লাগবে। দূর বেটা, ফালতু কথা বলিস না। এই বয়সে ঘটক কেউ পছন্দ করবে না। ওয়েট, আব্বু সুমন কাকুকে পাঠিয়ে দিলে কেমন হয়? আচ্ছা, আমি কথা বলছি, তোরা যা, আর ঠিকানা বলে যা। রাহাত ঠিকানা দিলে দুজন চলে গেল। রাহাত খুশি হয়ে আরবকে জড়িয়ে ধরে বলল, আব্বুকে ঘটক বানিয়ে দাও। আমি জানতাম আব্বু, তুই ছাড়া কেউ রাফি সাহেবকে আর আম্মুকে বোঝাতে পারবে না। নাম ধরে ডাকিস না, ওনাকে আব্বু বলে ডাকা লাগবে। পারবো না, যাই হোক। এই, তুই ওনাকে কি বলছিস? চিল্লাবাল্লা কিছুই না, সোজা রাজি হয়ে গেল। ও তেমন কিছু না, তোর হাবভাব দেখে বুঝেছে তোর বিয়ে করার সময় হয়েছে। রাহাত হাসি দিয়ে বলল, যাক, আমার দিকে তাহলে ওনার নজর আছে। হুম। আরাফ মিটি মিটি হাসতে লাগলো। রাহাত আরাফের হাসি দেখে অবাক হয়ে বলল, কি রে আব্বু, তুই তুই আসুস কেন? কই, আমার মুখে কি যেন হয়েছে। ও ভাইয়া ডাকে, চল। দুইজন দৌড়ে গেলে রূপা বলে ওঠে, দুইজনে রেডি হয়ে নে। দুইজন খুশি খুশি রেডি হতে চলে গেল। দুজন রেডি হয়ে বের হলো। চারজন গাড়িতে করে যেতে লাগলো। রাফি কারোর সাথে ফোনে কথা বলতে লাগলো। 50 মিনিট পর একটা বাসার ভিতরে গাড়ি থামালো। চারজন নামলো।
রাফি রূপা যেতে লাগলো, দুইজন পিছনে যেতে লাগলো পিছন পিছন। রাহাত বলতে লাগলো, আব্বু তোর চুল এলোমেলো কর, তোকে বেশি স্মার্ট লাগছে। দূর বেটা, তোকে ভালো লাগছে? এই ওয়েট কর, আমারটা কল দিয়েছে। বড় কিয়া। মায়ের খাস না? রাহাত হেসে চলে গেল। আরব ফোনে কথা বলতে লাগলো। আরব বলে উঠল, আমি একটা জায়গায় এসেছি, তোমার সাথে পরে কথা বলি। শোনো আমার কথা, আমি বিয়ে করে নিচ্ছি। কাকে? আব্বুর বন্ধুর ছেলে, চৌধুরী গ্রুপের সিনিয়র অফিসার। ভালো করো। ভালো থাকো, আর আমাকে কখনো SMS করো না। ওকে বাই। আরব সাথে সাথে কল কেটে দিয়ে ব্লক মেরে নাম্বার ডিলিট করে দিল। আরব দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিছনে ঘুরে সদর দরজার সামনে গেলে আরব চমকে উঠল। আরব সামনে এগিয়ে গেলে রাফি বলে ওঠে, আপনার মেয়েকে বিয়ে দিবেন না সোজা বলে দিতে পারেন, এইভাবে অপমান কেন করছেন? আপনাদের সাহস কী করে হয় সামান্য আমাদের ছোট কোম্পানির ম্যানেজার হয়ে আমাদের মেয়ের জন্য নিজের ছেলেকে নিয়ে আসেন? আরব সোজা গিয়ে মিষ্টির আব্বুকে ধরে হাত পা চোখ মুখ দেখতে লাগলো। মিষ্টির আব্বু বলে ওঠে, হচ্ছে নাকি? দেখছি আমাদের সাথে আপনার সব কিছু মিলে নাকি? যা দেখছি সব তো আমাদের মতো, হাত পা সব আছে। আপনার কি গোপন কোনো ডানা বের হয়েছে নাকি? আরফের কথা শুনে মিষ্টির আব্বু রেগে ফায়ার হয়ে গেল, আর বাকিরা মিটিমিটি হাসতে লাগলো। রাফি বলে ওঠে, আরাফ ছাড়ো নাকে, বেয়াদবি করিস না। বেয়াদবি কই করলাম? আমি তো দেখছি ওনার কোনো গোপন ডানা হয়েছে নাকি। আরাফের গালে সজোরে থাপ্পড় মারলে রাহাত রাগে বলল। আঙ্কেল। আরাফ রাহাতের কাঁধে হাত রেখে বলল, কুল। রাহাত কিছু বলবে তখনই সিঁড়ির উপর থেকে কেউ বলে ওঠে, হচ্ছেটা কি এখানে? সবাই ইনায়ের দিকে তাকালো। আরাফ অবাক হয়ে গেল। ইনায়ের নিচে নামলে রাফি সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, আমি জানতাম না মিষ্টি মামুনি আপনার ভাতিজি, আমি জানলে কখনোই আসতাম না। ম্যাম আমাদের ক্ষমা করে দেন। ভাইয়া এখানে কি হচ্ছে? ওনারা কি বলছেন? এই ফকিনের বাচ্চারা এসেছে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে। ইনায়া নিচে নেমে আসলো। আরাফ রাহাতের পিছনে লুকিয়ে থাকলো। রাহাত বলতে লাগলো, আব্বু কি করছো? আব্বু পেছনে থেকে বের হবে। চুপ কর। আমার বোনকে দেখে ভয়ে ওর পিছনে লুকিয়ে গেছ? এত সাহস, সামনে আয়। রাফি সাহেব দুঃখিত ভাইয়ার ব্যবহারের জন্য, বাট মিষ্টির বয়স হয় নাই বিয়ের, এখন ওকে আমরা বিয়ে দিব না। ম্যাম এইভাবে আপনি সরি বললেন না, আমাদের ভুল হয়েছে। আন্টি আপনি আমার সাথে কথা বলছিলেন? আমি রাহাত। কি তুমি রাহাত? জি। ফুপি ওই রাহাত। আপনারা বসেন। ইনায়া কি বলছিস? আর তুই এই ছেলেকে চিনস? চিনি, আপনারা বসেন। ইনায়া সবাইকে বসতে বলে। আরাফ রাহাতের পিছনে মুখ লুকিয়ে থাকতে লাগলো। রূপা থাপ্পড় দিয়ে বলে, কি হচ্ছে এটা? কি অসভ্যের মতো করছো কেন? রাফি সাহেব, আমাদের মেয়েটা ছোট, আপনার মেয়েও ছোট। দুইজন প্রাপ্তবয়স্ক হোক, দুইজনের বিয়ে দিলে ঝামেলা বাড়বে। আন্টি আমি মোটেও বাচ্চা না, আমার যথেষ্ট বুদ্ধি আছে, মিষ্টিকে অনেক ভালো রাখবো। রাহাতের কথা শুনে ইনায়া হেসে দিল। মিষ্টি আব্বু বলে ওঠে, ইনায়া ওদের চলে যেতে বল, এইসব ফকিন্নির সাথে আমার মেয়ের বিয়ে আমি কখনোই দেব না। ভাইয়া চুপ করবে, ওরা একে অপরকে ভালোবাসে। ইনায়ের কথা শুনে রাফি রূপা চোখ বড় বড় হয়ে গেল। রূপা বলে ওঠে, ভালোবাসে মানে? আপনারা জানেন না? না তো। এই আরাফ, এইসব কি বলছে ওনারা? রূপা টান দিয়ে আয়নকে সোজা করে বসিয়ে দিলে ইনায় দাঁড়িয়ে গেল। আরাফ হাসি দিলে ইনায় সোজা আরাফের গালে সজোরে থাপ্পড় মেরে দিল। সবাই থমকে গেল। আরাফ গালে হাত দিয়ে বলে, আমার ছেলে বউ ভালোই পালতে পারবে। বের হয়ে যাও, আমি আর কোনো ভুল করতে চাই না। আর ওই তোমার ছেলে কিভাবে হয়? ম্যাম রেগে যাবেন না, এ আমার ছোট ভাই। রাহাত ছোট থেকে ওকে আব্বু বলে ডাকে। রাফি সাহেব দুঃখিত, আপনার ফ্যামিলি নিয়ে চলে যেতে পারেন। আমি আর আপনার ছেলের সাথে আমার ভাতিজির বিয়ে দেব না। ফুপি এইসব কি বলছো? ফুপি আমি ওকে ভালোবাসি, তুমি জানার পর এইসব কেন বলছো? আমি তোর ভালোর জন্য বলছি। ইনায়া। আরাফের মাথায় রাফি থাপ্পড় দিয়ে বলল, বিয়াদব, উনি তোর সিনিয়র, তুই নাম ধরে ডাকোস? আরাফ মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ইনায়া ওরা একে অপরকে ভালোবাসে, আমার ভাতিজা আমার মতো না।
ও যথেষ্ট বুদ্ধিমান। ও নিজের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে। যেখানে তুমি আসো সেখানে আমার ভাতিজিকে কখনোই বিয়ে দিব না। তুমি একটা ফালতু কমন সেন্স ছাড়া ছেলে। ইনায়া, আপনি এমন করে আমার ছেলের কষ্টের কারণ আমাকে বানিয়ে দিয়েন না। এমন অভিশাপ নিয়ে আমার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। তুমি কে যে তোমার কথা আমি ভাববো? তুমি কি হবে না হবে সেটা দেখার প্রয়োজন আমার নেই। এখন বের হয়ে যাও, আমার ভাতিজি কখনোই তোমার বাড়ির বউ হতে আমি দিব না। ইনায়া, আপনি এমন করবেন না। আমাকে শাস্তি দেন, আমার বদলে আমার ছেলেকে দিবেন না। ওর কষ্ট আমি সহ্য করতে পারবো না। ওর চোখের পানি আমার কাছে কাটার মতো লাগে। আপনার আমি পায়ে ধরছি। আরব পা ধরতে যাবে, ইনায়ার সাথে সাথে সরে গেল। মিষ্টির আব্বু বলে উঠল, গড, এদের বের করে দাও। আব্বু, তুমি ওনাকে কিভাবে চেনো? ওনার সাথে তোমার কি নিয়ে ঝামেলা? গার্ড বের করো। গার্ড এসে বের করে দিতে যাবে। আরব রাগে এক এক করে গার্ডদের মেরে ফেলে দিয়ে ইনায়ের দিকে তাকিয়ে বলল, আমি মিষ্টিকে আমার ছেলের বউ আমি বানিয়ে ছাড়বো। আপনি পারলে ঠেকিয়ে দেখান। আমি যদি না করি আমার ভাতিজি মরে গেলেও রাহাতকে বিয়ে করবে না। আমার কথা ওর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর শরীরে খুব শক্তি বানিয়েছো দেখছি। মিষ্টি, তুমি আমার ছেলেকে ভালোবাসো না? মিষ্টি নিচের দিকে মুখ নামিয়ে নিল। রাহাত বলে উঠল, মিষ্টি, চুপ করে আছো কেন? মিষ্টি কোনো কথা বলল না। ইনায়া বসে পায়ের উপরে পা তুলে বলল, আমি এখানে বসে থাকলাম, মিষ্টিকে যদি নিয়ে যেতে পারো তাহলে নিয়ে যাও। আমি তাহলে কিছুই বলবো না। মিষ্টি, তোমার ফুপি অনুমতি দিয়েছে, চলো। রাহাত হাত ধরে টান দিলেই মিষ্টি এক জায়গায় দাঁড়িয়ে থাকলো। রাহাত বলল, কি হলো, আসো আমার সাথে। উনি বলছে আমি নিয়ে যেতে পারলেও উনি কিছু বলবে না। আসো আমার সাথে। মিষ্টি কোনো কথা না বলে চুপ করে থাকলো। আরব বলে ওঠে, রাহাত বাদ দে, ও আসবে না। আমার ভালোবাসার কোনো মূল্য তোমার কাছে নাই। তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই। আমাকে ভালোবাসলে অবশ্যই আমার হাত ধরতে। আমাকে এভাবে এখানে আসতে বাধ্য করে এভাবে অপমান না করলেও পারতে। আব্বু, চলো এখন থেকে। রাহাত আরাফের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরব পিছনে তাকালে দেখে ইনায়ের মুখে বিজয়ের হাসি, আর মিষ্টির যোগ বয়ে পানি গড়িয়ে পড়ল। চারজন গাড়িতে উঠল। রাফির আব্বু রাগে আরফ রাহাতকে গালাগালি করতে লাগলো। রাহাত চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে থাকলো। রাহাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরাফের বুকের ভেতরে যেন ঝড় বয়ে যেতে লাগলো। আরফ নিজের উপরেই রাগ হতে লাগলো। আরব বলতে লাগলো, রাহাত, কান্না করিস না। মিষ্টি তোর বউ হবে। দরকার নেই। মিষ্টি তোকে ভালোবাসে। থাক আব্বু, মিথ্যে সান্ত্বনা আমাকে দিও না। আমি আর ওর নামও শুনতে চাই না। কান্না করিস না তো, আর রাগ করিস না। শোন, আমি যদি তোকে বলতাম ওকে বিয়ে করবি না, বাধা দিলে তুই অবশ্যই এমন করতি। ওয়েট, ইনায়া চৌধুরীকে তুমি কিভাবে চেনো? আসলেই তুমি ওনাকে কিভাবে চেনো? ওনার মতো মানুষকে কিভাবে চিনলে? আমাদের মতো মানুষের তো চেনার কথা না। হ্যাঁ, আমি তো ওনাকে শুধু খবরে দেখেছি, আজকে প্রথম সামনে থেকে দেখলাম। আর সেখানে তুই ওনার নাম ধরে ডাকার সাহস কোথা থেকে পাস? চিনলাম কিভাবে সেটা বড় কথা না। ওই ইনায়ের ভাব বের করব আমি। ওনাকে রাগানোর চেষ্টা ভুলেও করিস না, মেরে গুম করে দিবে। দেখব কিভাবে গুম করে। ওই যতই রেগে থাক, ও আমার কিছুই করবে না। আরাফের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। রাহাত বলে ওঠে, ওই কাহিনীর সাথে কি উনি জড়িয়ে? কিসের কাহিনী রে? ইনায়া আর আরাফের জায়গায় আয়ান আর নদীর নাম বসিয়ে দেন। আর কিছু না, ফুল গল্পের পরিবর্তন করেন নাম দুটা। কিছু না ভাবি। রাহাত, চিন্তা করিস না, আমি জানি কিভাবে কি করা লাগবে। আগে বলবে তো? রাহাত তাড়াতাড়ি করে চোখ মুছে নিল। আরাফ বলে ওঠে, ভাইয়া, ইনায়া চৌধুরী কোন অফিসে থাকে? কেন, কি করবি? এরম গ্রুপে থাকে। ওনার কোম্পানির একটাই বিজ্ঞাপন দেখেছিলাম। আরিফ কথাগুলো বলে তাড়াতাড়ি ইন্টারভিউ দেওয়ার সব ব্যবস্থা করে নিল। বাসায় চলে গেলে আরাফ রাহাতের রুমে চলে গেল। রাহাত দরজা বন্ধ করে দিয়ে বলল, উনি তাহলে তোমার বউ ছিল? হুম। তোমার উপরে অনেক রাগ। আর রাগ কেন হবে না? বিয়ের পর তার কোনো খোঁজ নেও নাই। বিয়েটা জোরপূর্বক হইলেও তো উনি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিল, তোমাকে সুযোগ দিয়েছিল, কিন্তু তুমি ওখান থেকে পালিয়ে যেত। এখানে ভর্তি হইলে ওনার সাথে একবার যোগাযোগও করো নাই। আরে, তখন আগের থেকে ছোট ছিলাম।
কত কি বুঝতাম বউ কি জিনিস। ওনাকে দেখলে আমার ভয় লাগতো। উনি ওইখানকার গুন্ডি মেয়ে ছিল, ওনাদের হোস্টেলের সামনে মাঠে খেলতে গেলে মারতো। তুমি ভালো মানুষ ছিলে, ওনার মাথা 2 বার ফাটিয়ে দিয়েছিলে। ক্রিকেট বল লাগে, আর তোমাকে সেই বসিয়ে আদর করবে? তুমি তাকে কম জ্বালিয়েছো নাকি? তার সম্মান নষ্ট করার জন্য গিয়ে তো কট খেয়ে গিয়েছিলে। সবাই মিলে মেরে বিয়ে দিয়েছিল, বাট উনি প্রথমে রাখলে আস্তে আস্তে তোমাকে সেই স্বামী হিসেবে মেনে নিয়েছিল, আর তুমি তাকে রেখে পালিয়ে চলে এসেছিলে। অতীতের কথা রাখ। এখন অতীতের কথা রাখবো? উনি ঠিক বলছে। তুমি তো কমন সেন্স, তোমার ভাতিজা বা কত ভালো মানুষ হবে। বা কিছু বলার নাই তোকে? কিছু বলা লাগবে না তোমাকে, আমি তোমার কিছু শুনতেও চাই না। রাহাত রেগে অসময়ে চলে গেল। আরব খাটে বসে ভাবতে লাগলো। সকালে আরব উঠে সোজা ইন্টারভিউ দিতে চলে গেল। আরব ইন্টারভিউ ভালোভাবে দিয়ে বাসায় চলে আসলো। 15 দিন পর আরব সকাল সকাল রেডি হলে রাহাত বলে ওঠে, কোথায় যাচ্ছ? অফিসে। অফিস মানে কিসের অফিস? তুমি 15 দিন ধরে কি করো আজকে বলো? অফিসে যাচ্ছ বউ পটাবো। মানে? থাক, সময় নাই। আরব সোজা বের হয়ে গেল। আরব বাইক নিয়ে সোজা অফিসে চলে গেল। আরবকে দেখে ম্যানেজার বলল, কাজ ভালোভাবে করো, ম্যামকে খুশি রাখতে পারলে বেতন আরও বাড়বে। কোনো কাজে ভুল করো না, যেভাবে বুঝিয়ে দেব সেইভাবে করবে। ধন্যবাদ ম্যাম, ঠিক আছে। আরব রাইসার সাথে ভিতরে প্রবেশ করলো। আরব নিজের কাজ বুঝিয়ে দিল। আরবকে রেখে চলে গেল। ইনায়া কেবিনে ঢুকতে আরব পিছনে ঘুরে বলল, আসসালামু আলাইকুম বউ। আরবকে দেখে ইনায়ার মিষ্টি চমকে উঠল। মিষ্টি বলে উঠল, আরাফ, তুমি এখানে কেন? মিস রাইসা। ইনায়া আরেকবার ডাক দিবে সাথে সাথে আরব ইনায়ের মুখ ধরে বলল, বউ চুপ, এভাবে চিল্লানো বন্ধ করো। আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। ইনায়া হাত সরিয়ে দিতেই রাইসা চলে এসে বলল, ম্যাম, আমাকে ডাকছিলেন? এই ছেলে এখানে কি করে? সরি ম্যাম, আপনাকে তো বলেছিলাম উনি আপনার অ্যাসিস্ট্যান্ট। আমি দেখার সময় পাই নাই, বাট আপনি ওনাকে কোন হিসাবে অ্যাসিস্ট্যান্ট দায়িত্ব দিয়েছেন? ম্যাম, উনি ভালো দক্ষ এইসবে। আমাদের প্রশ্নের উত্তরগুলো উনি চমৎকারভাবে দিয়েছে। অন্যদেরগুলো পছন্দ হয়নি। ওনার কথাগুলো একদম চমৎকার ছিল। ম্যাম, ওনাকে কাজ করতে দেন, আপনি নিজেই বুঝতে পারবেন। বের করো। ইনায়ের কথা শুনে রাইসা কাছে গিয়ে আস্তে আস্তে বলে, ম্যাম, ওনার দক্ষতা অনেক ভালো, আইটি বিষয়ে ভালো দক্ষ আছে। আমরা ওনার থেকে কিছু এক্সট্রা সুবিধা পাবো। ওনাকে হাতছাড়া করা বোকামি। আমাদের কম্পিউটারের সমস্যা হয়েছিল, উনি কয়েক মিনিটের ভেতরে ঠিক করে দিয়েছিল। ম্যাম, সব দিকে বেস্ট আছে। আমাদের এক্সট্রা কাজ করার মানুষ পেয়েছি। হুট করে ওনাকে বের করে দেওয়া ঠিক হবে না। আর ছেলেটা বোকা আছে, অন্য কেউ হলে কখনোই করবে না। আর মানুষ এখন খোঁজা সম্ভব না। 1 মাস দেখেন, তারপর না হয় লাথি দিয়ে বের করে দিয়েন। রাইসার কথা শুনে ইনায়া বলে ওঠে, ঠিক আছে, বাট বলে দেন কাল ঠিকমতো যেন করে, আর বেয়াদপি করলে লাথি দিয়ে বের করে দেব। এই, শুনতে পাচ্ছ তো নাকি? কাজ ঠিকভাবে করবে। জি ম্যাম। রাইসা চলে গেল। আরব ইনায়ের কাছে গিয়ে ছোটে আলতো করে কিস করে দিলে মিষ্টি চোখ বড় বড় করে তাকালো। ইনায়ের রেগে মারতে যাবে, আরব হাত ধরে বলল, এই হাত আদর করার জন্য যান, এত নরম হাতে থাপ্পড় মানায় না। বেয়াদব, হাত ছাড়, নইলে তোর খবর আছে। মিষ্টি না থাকলে তোমার ওই নরম। আরব কথা শেষ হবার আগেই ইনায়া তাকে থাপ্পড় মেরে দিলে। আরব হাসি দিয়ে নিজের চেয়ারে বসলো। মিষ্টি ইনায়ের টেবিলের সামনে বসলো। ইনায়া বলে ওঠে, তুই ফাইলগুলো দেখ। ফুপি ওই তোমাকে কিস করলো, তুমি শুধু ওকে থাপ্পড় মারলে। বাদ দে, কাজ কর। মিষ্টি কাজ করতে লাগলো। ইনায়া আরফের দিকে তাকিয়ে থাকলো। আরফ নিজের কাজ করতে লাগলো। ইনায়া মনে মনে বলতে লাগলো, কুত্তা একটা আমার ভাতিজির সামনে কিস করলো, মনে চাচ্ছে লাথি মেরে এখান থেকে বের করে দেই। আরব পিছনে তাকাতে ইনায়াকে তাকিয়ে থাকতে দেখে ফ্লাইং কিস করলো। ইনায়া রেগে কলম দিয়ে বাঁধল চিল। আরব সাথে সাথে ক্যাচ ধরলো। আরব বলে উঠল, ও মেরি জান, কলম ছুঁড়ে কেন মারো? মারলে তোমার নরম ঠোঁটে কিস ছুঁড়ে দাও। ইনায়া লজ্জায় রাগে বলল, কুত্তা, মিষ্টি আছে, বাজে কথা বলা বন্ধ কর, মেরে ফেলবো তোকে। ওই আমার ক্লাসমেট, এখানে ও কিছু মনে করবে না। কুত্তা, ওই আমার ভাতিজি, তোর ক্লাসমেট হলেও আমি ওর মায়ের মতো।
বলতে ফুপিরা মা হয়, আর তুই ওর শ্বশুর হতে আসছিলি। তুই ওর ফুপা হোস, রাহাতের সাথে বিয়ে হইলে চাচা শ্বশুর হইতি, বয়স সমান হইলে সম্পর্কে তুই ওর বড়। ইনের কথা শুনে আরব ভেবাচাকা খেয়ে গেল। আরব মাথা চুলকাতে চুলকাতে বলে, সরি মিষ্টি, কিছু মনে করো না, ভুলে যাও কিছুক্ষণ আগে কি হয়েছে। তুই আমার ফুপা হোস ভাবতে রাগ হচ্ছে। তুই একটা লুচ্চা। তোর সাথে আমার ফুপির বিয়ে যারা দিয়েছে ওদের ভালো হবে না। ছি মামনি, এইসব বলতে নাই। ফুপাকে কেউ লুচ্চা বলে? কানের নিচে বাজাবো। মিষ্টি, মিষ্টি চুপ হয়ে গেল, নিজের কাজ করতে লাগলো। আরফের দুষ্টুমি না করে নিজের কাজ করতে লাগলো। দুপুরের দিকে রূপার কল আসলে আরব কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আরাফ, তুমি কোথায়? বাসায় কেন আসছো না? ভাবি আমি চাকরি নিয়েছি। কি চাকরি নিয়েছো মানে? অ্যাসিস্ট্যান্ট টিয়ানা ম্যামের। তুমি আসলে কি চাচ্ছ বলো তো? কিছুই না ভাবি, বাই, চিন্তা করেন না, অফিস ছুটি হইলে চলে যাব। আরব কথাটা বলে কল কেটে দিল। ইনায়া খাবার বের করতে আরফকে বলল, খাবার খেয়ে আসো, যাও। ক্ষুধা নাই। ওকে, খেও না। ইনায়া খাবার খেতে লাগলো। কয়েক লোকমা খেয়ে আরফের কাছে খাবারের প্লেটটা দিয়ে চলে গেল। আরফ তাকাতে দেখে এক সাইড থেকে খাবার খেয়ে বাকিটা দিয়ে গেছে। আরফের মুখে হাসি ফুটে উঠল। আরফ মনে মনে ভাবতে লাগলো, হিহি, যত রাগ দেখাক ভালো, তাহলে বাসে। আরফ খাবার খেতে লাগলো। ইনায়া ড্রেসিং থেকে হাত ধুয়ে আসলো। এসে দেখে আরফ খাবার খাচ্ছে। ইনায়ের মুখে হাসি ফুটলো। ইনায়া চেয়ারে বসে নিজের কাজ করতে লাগলো। আরফের খাওয়া শেষ হলেই ড্রেসিংয়ের সামনে গিয়ে হাত ধুয়ে প্লেট ধুয়ে রেখে দিল। ইনায়ের কাছে গেলে ইনায় কিছু বলার আগেই আরফ গালে কিস করে বলল, থ্যাংক ইউ। লাথি মারি তোর ধন্যবাদ কে? আপনার আগের সেই ডায়লগ এখনো চেঞ্জ হয় নাই। যাই হোক, খাবারটা মজার ছিল। কথাগুলো বলে নিজের জায়গায় বসে কাজ করতে লাগলো। 8টায় ছুটি হলে আরব বাইক নিয়ে বের হতে গেল। আরব বাসায় চলে গেল। বাসায় গেলে আরব তুলি বলে উঠল, আর তুমি আসলে চাচ্ছ কি বলবে? কি আর চাইবো, মিষ্টিকে আমি এই বাড়ির বউ বানিয়ে ছাড়বো। ওর ফ্যামিলি রাজি না, সেখানে তুমি কেন পাগলামি করছো? ওর ফ্যামিলি রাজি হবে। আপনি এত চিন্তা করেন না তো। আমি চিন্তা করছি কারণ তুমি যা শুরু করছো সেটা একদমই ঠিক করছো না। ভাবি ক্লান্ত লাগছে, রুমে যাব। আরফ রুমে চলে গেল। আরব ব্যাগ রেখে খাটের উপরে শুয়ে পড়লে রাহাত পড়ার টেবিল থেকে উঠে বলল, তুমি এসব বাদ দাও, পড়াশোনায় মনোযোগ দাও। দুইটাই করব, তোকে অত ভাবা লাগবে না। আরফ কথাগুলো বলে ওর রুমে চলে গেল। গোসল করে বের হলো। আরব পোশাক চেঞ্জ করে খাটে শুয়ে পড়তেই চোখে ঘুম চলে আসলো। আরব ঘুমিয়ে গেল। 10টার দিকে রাহাত ডাক দিল। এ আব্বু ওঠো, ডিনার করবে না নাকি? আরব চোখ খুলেই রাহাতকে দেখে বলল, তুই যা, আমি আসছি। রাহাত চলে গেল। আরফ উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে গেল। আরফকে দেখে রূপা বলল, এইদিকে আসো। রূপার কথা শুনে টেবিলের সামনে গিয়ে চেয়ার নিয়ে বসে পড়ল। রাফি বলে উঠল, তুই এইসব কি শুরু করছস? তুই কি আমার চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছস নাকি? আমি কারো চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগি নাই। আমি চাকরি পাইছি, চাকরি করছি। এখানে তোমার চাকরির উপরে কেন ইফেক্ট পড়বে? তোকে এখন এক চাকরি করতে বলছে, আমি কি তোর খরচ চালাই না? আমি বা তোর ভাবি কি কখনো বলছে আমরা তোর খরচ চালাতে পারবো না? তোর ভাবি কখনো বাঁকা নজরে তাকাইছে বা কিছু বলছে? না। তাহলে কেন চাকরি করা লাগবে? দেখ, তোকে কোনো কিছু করা লাগবে না। পড়াশোনায় মনোযোগ দে, মানুষের মতো মানুষ হ। আমি তো মানুষই ভাইয়া। আরফের কথা শুনে রাফি মারতে যাবে, সাথে সাথে রূপা হাত ধরে বলল, খাবার খাইতে দাও তো, খাওয়ার শেষে কথা বলো। এই আরাফ, খাও। আরফ অল্প খাবার খেয়ে উঠে চলে গেল। রাফি ডাকলে শুনল না। আরফ রুমে গিয়ে পড়তে বসলো। 2 ঘন্টা পরে রাহাতের পাশে গিয়ে শুয়ে পড়ল। সকালে উঠে নামাজ পড়ে, কিছুক্ষণ ব্যায়াম করে গোসল করে বের হয়ে যেতে নিলে রূপা বলে উঠল, খাবার না খেয়ে যাচ্ছ কেন? ভাবি সময় নাই, ওইখানে খেয়ে নিব। আরফ কথাটা বলে চলে গেল। আরব বাইক নিয়ে সোজা অফিসে চলে গেল। আরব ভেতরে প্রবেশ করতেই ইনায়ের রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, আপনাকে আগে আসতে হবে, এইটা কি বলে দেওয়া হয় নাই? দ্বিতীয় দিন এত লেট, বাকি সময়গুলো কি করবেন? 3 মিনিট লেট হয়েছে, এটাতে এত রেগে যাওয়ার কি আছে?
বেয়াদব, আমার মুখে মুখে তর্ক করেন। 3 মিনিট সময় চলে গেছে আর সেখানে সামান্য বলা হচ্ছে 3 মিনিট কি কম নাকি? এই 3 মিনিট কতটা ফাইল তৈরি করা হয়ে যায় তো? ম্যাম, তর্ক করার ইচ্ছে নাই। আরব কথাগুলো বলে নিজে চেয়ারে বসে কাজে মনোযোগ দিল। ইনায়ের আগে গজগজ করতে লাগলো। অনেকক্ষণ কাজ করাতেই আরফের মাথা ব্যথা করতে লাগলো। আরব চোখে লাল হতে লাগলো। আরব ইনায়ের দিকে তাকিয়ে বলল, ম্যাম, আমার কাজ অর্ধেক হয়ে গেছে, আমি একটু বাহিরে যাব। এখন অফিস টাইম, এখন কিসের বাইরে যাওয়া? সম্পূর্ণ কাজ করেন আগে। ইনায়ের কথা শুনে আরব উঠে পড়লো। ইনায়ের দিকে এগিয়ে যেতে লাগলো। ইনায় ভয় পেয়ে গেল। ইনায় বলতে লাগলো, যদি আমাকে স্পর্শ করেন আপনাকে আমি জেলে দিব, আপনার নামে মামলা করব আমি। আরব কোনো কথা না শুনে ইনায়ের ব্যাগ নিয়ে নিল। ইনায় বলে উঠল, কি করছো? ব্যাগ কেন নিচ্ছ? ক্ষুধা লাগছে। আরফ ইনায়ের ব্যাগ থেকে চকলেট বের করলো আর ললিপপ নিয়ে ব্যাগ দিয়ে দিল। আরফ নিজের চেয়ারে বসে চকলেট খেতে লাগলো। ইনায় কিছু বলল না। আরফ মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। আরফ ইনায়ের দিকে ঘুরে বলল, আগে না বিস্কুট রাখতেন, এখন কিপটা হয়ে গেছেন নাকি? ম্যানেজারকে ভাতিজাকে দিয়েছি। ও আচ্ছা। আরফ আর ইনায় কাজ করছিল। রাইসা তখন ভিতরে আসলো। আরফের কাছে দাঁড়িয়ে বলল, আরব সাহেব, আমার ল্যাপটপটা একটু দেখবেন? আমার ভাতিজা কি করলো? আয়নের সামনে দিলেই আয়ন ল্যাপটপটা দেখতে লাগলো। হঠাৎ করে আয়নের ফোনটা বেজে উঠল। রাইসার চোখে নাম্বারটা দেখে বলল, আরে, এটা তো আমার বোনের নাম্বার। আপনার সাথে আমার বোনের পরিচয় আছে নাকি? ওই আপনার বোন? হ্যাঁ, রিসিভ করো। আরফের ফোন ধরে রিসিভ করতে আরফ হাতে নিতে যাবে, সাথে সাথে ওই পাশ থেকে রাইসার বোন বলে উঠল, জান, তুমি কি আসবে না নাকি? তুমি জব নিয়েছো শুনছি, বাট তুমি কি আমাকে সময় দিতে ভুলে যাচ্ছ না? দেখো, আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। রাইসা বলে উঠল। জান কে রে? ইনায়া আরফের দিকে তাকিয়ে আছে। রাইসার বোন তোতলাতে তোতলাতে বলে, আপু তুই? হ্যাঁ, আমি। জান কে? ইনায়ের আগে হাত মুছো করে ফেললো। আরফ সাথে সাথে হাত থেকে ফোন নিয়ে বলে, ম্যাম, এটা কি ধরনের ভদ্রতা? আপনি আমার অনুমতি ছাড়া আমার ফোনের কল রিসিভ কেন করলেন? রাখো তোমার ভদ্রতা। আমার বোনের সাথে তোমার কি সম্পর্ক? কিছু না। কিছু না মানে? জান বললো আর তুমি বলো কিছু না? আমরা ফ্রেন্ড, সেম ইয়ারে পড়ি। আপনার ল্যাপটপ ঠিক হয়ে গেছে? রাইসা গজগজ করতে করতে চলে গেল। ইনায়ের আগে যত ফাইল আছে সব আরফকে দিয়ে বলল, এগুলো আমি আজকের ভেতরে জমা চাই। ম্যাম, এইসব আমার জন্য না। আমি যেহেতু বলছি সেহেতু এইটা আপনাকে করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আরফ কিছু না বলে বিরক্ত হয়ে ফাইলগুলো নিয়ে কাজ করতে লাগলো। দুপুরে খাবার না খেয়ে আরফ কাজ করতে লাগলো। ইনায় কিছু না বলেই খাবার খেতে লাগলো। একবার ভাবলো, খাবার খাইতে ডাকবো নাকি? ওর ক্ষুধা লাগলে ওর নিজেই নিয়ে খাবে। ইনায় খাবার অর্ধেক রেখে খেয়ে নিল। খাওয়া শেষ করে উঠেই অর্ধেক খাবার আরফের টেবিলের ওপরে রেখে অশ্রমে চলে গেল। আরফ খাবারের দিকে নজর না দিয়ে কাজ করতে লাগলো। ইনায় অশ্রম থেকে এসে দেখে খাবার যেমন তেমনই আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ইনায় বলে উঠল, খাওয়া বাদ দিয়ে কাজ নিয়ে এতটা ব্যস্ততা কেন দেখাচ্ছ? খেয়ে কাজ করো। ম্যাম, এইসব আমার কাজ না। খাওয়া লাগবে না, কাজ করব। তোমার ইচ্ছা। আরফ খাবারের দিকে না তাকিয়ে কাজ করতে থাকলো। সন্ধ্যার দিকে আরফের খোদাই মাথা ব্যথা করতে লাগলো। আরফ উঠে কম্পিউটার বন্ধ করে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। ইনায় ডাকতে গিয়ে ডাকতে পারল না। 1 মাস পর আরফের ফোনে পেমেন্ট আসলে আরফ টাকা বের করে নিয়ে এসে হাসি মুখে রূপাকে বলল, ভাবি, আমার এই মাসের প্রথম বেতন পেয়েছি। আমি আপনাকে আমার প্রথম বেতন দিতে চাই। আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু আমাকে সব দিতে হবে না। প্রথম বেতন নিজের কাছে রাখো। তোমার যাকে যা ভালো লাগে গিফট করতে পারো। ওকে ভাবি। আরফও রূপাকে 5,000 দিয়ে বলল, এইটা রাখেন। আমি মেয়ে মানুষের কোনো কিছু বুঝি না, কি কিনবো? আরে, এত টাকা দিচ্ছ কেন? আর তুমি নিজের কাছে রাখো। আরে ধুর, আপনি রাখেন তো, আমি যাই। রাহাতের আর ভাইয়ার জন্য কিছু কিনবো। নিজের জন্য টাকা রাখো, আবার সব শেষ করে ফেলো না। আরফ হাসি দিয়ে চলে গেল। আরফ সোজা রাতুলের জন্য একটা শার্ট আর প্যান্ট কিনলো আর রাফির জন্য হাতের ঘড়ি কিনলো। লাস্টে ইনায়ের জন্য একটা শাড়ির সাথে বেলি ফুলের মালা সাথে গোলাপ ফুল কিনলো। আরফ সোজা ইনায়ের বাসার সামনে চলে গেল।
আরাফ ইনায়ের ফোনে কল দিতে লাগলো। ইনায় মিষ্টি রুমে কথা বলছিল। হঠাৎ করে ফোন বেজে উঠলে ইনায় রং নাম্বার দেখে কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, নিচে আসতে পারবেন? তুমি কল কেন দিয়েছো? আর নিচে যাব মানে? গেটের কাছে আসতে পারবেন কিনা বলেন। যাব না। একটু আসেন না। আরে খারাপ কিছু বলবো না, আর আপনাকে স্পর্শ করব না, বিশ্বাস নিয়ে আসেন। কি জন্য এখানে এসেছো? চলে যাও, ভাইয়া দেখলে রেগে যাবে। আসেন না প্লিজ, আসেন না, না হইলে আমি বাসার ভিতরে ঢুকবো। এই না, ওয়েট, আমি আসছি। তুমি বটগাছের ওইখানে দাঁড়াও। ইনায়ের কথা শুনি আরব বটগাছের নিচে চলে গেল। আরব বাইক থেকে নেমে বটগাছের নিচে চাতালে বসলো। ইনায় মিষ্টি রাস্তায় আসলে ইনায় বটগাছের কাছে আসলে রেগে বলো। কি সমস্যা কি? আরব শপিং ব্যাগটা সামনে দিয়ে বলো। এখানে কম দামের একটা শাড়ি আছে, আর কিছু জিনিস আছে, সব অল্প টাকায়। আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি, যদি আপনি পড়েন আমার ভালো লাগবে। জানেন তো আমার বেতন কত পেয়েছি? আমার সামর্থ্য অনুযায়ী কিনছি। ইনায় আরফের দিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলো। তুমি মনে হয় ভুল জায়গায় এসেছো। রাইসার বোনকে দেওয়া বাদ দিয়ে আমাকে দিয়েছো। ও আমার ফ্রেন্ড হয়, 1 মাস রিলেশন ছিলাম, ভালো লাগে নাই, ব্রেকআপ করছি, এখন বোন লাগে। ও আবার কাকে ধরছেন? আর কাউকে না। তাড়াতাড়ি ধরেন। আমি ভালো হয়ে যাব, আমি আর অন্য মেয়েদের সাথে রিলেশনে যাব না। হাসেন, আপনার নতুন গার্লফ্রেন্ডকে দেনগা। ইনে কথাগুলো বলে চলে যেতে নিলে আরফ ইনের হাত ধরে ঘুরিয়ে দিই, চান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিলে ইনায় বলো। কি করছো কি? ছাড়ো। ইনায়কে তাড়াতাড়ি করে ছেড়ে দিই বলো। সরি বলছিলাম, স্পর্শ করব না। সরি সরি, বাট দেখো এটা আমি তোমার জন্য কিনেছি, এইটা নাও। আমি বাসায় যাব, ভাইয়া না পেলে রেগে যাবে। তাতে আমার কি? এসব আমি নিব না। ও ঠিক আছে, নিতে হবে না। আরফ রাগ করে শপিং ব্যাগটা ফেলে দিয়ে মিষ্টি ইনায় বলে উঠল। এই কি করলে? আরফ বাইকে উঠে বলো। আপনার জন্য কিনেছিলাম, নেন নাই, না নিলেন, এখানে পড়ে থাক, বাই। আরফ কথাগুলো বলে বাইক টেনে চলে গেল। ইনায় আরফের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে লাগলো। মিষ্টি বলতে লাগলো। ফুপি বাদ দাও, চলো। ওই এমনই সব সময় জেদ। ওর জেদের কামাই আমরা খাই নাকি? চলো, আব্বু সন্দেহ করবে। তুই যা, আমি আসছি। মিষ্টি চলে গেল। ইনায় ব্যাগটা নিয়ে ওড়নার আড়ালে নিয়ে ভেতরে চলে গেল। মিষ্টির আব্বু কিছু বলার আগেই মিষ্টি বলে ওঠে। চকলেট কিনতে গিয়েছিলাম। মিষ্টির আব্বু আর কিছু বলল না। ইনায় তাড়াতাড়ি করে চলে গেল। ইনায় রুমে দিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। ইনায়া শপিং ব্যাগ ভেতর থেকে শাড়ি বের করলো, সাথে ভিতরে দেখে বেলি ফুলে 2টা মালা। ইনায় শাড়িটা নিজের শরীরের সাথে ধরে আয়নার সামনে গিয়ে দেখতে লাগলো। ইনায়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইনায় ভাবতে লাগলো, ওই কি আমাকে সত্যি বউ হিসেবে মেনে নিয়েছে নাকি? এইসব করছে অন্য কোনো কারণ আছে? না, ভালো হয়তো বাসে না হলে নিজের ইনকামের টাকা দিয়ে আমার জন্য কেন গিফট করবে? ইনার শাড়িটা পরলো। ওইদিকে আর বাসায় গিয়ে রাফিকে আর রাহাতকে ওদের শপিং ব্যাগ দেওয়া। রাফি আরাফের কপালে চুমু দিয়ে বলল। ধন্যবাদ ভাই, আজ আব্বু আম্মু থাকলে অনেক খুশি হতো। তার ছোট ছেলে প্রথম ইনকাম করছে। রাফি আরাফ ইমোশনাল হয়ে গেল। আরাফ রাফিকে জড়িয়ে ধরলো। রাফি আরাফের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল। ভাই সরি সরি, আমি তোকে মনে করে দিতে চাই নাই, কথা বলতে বলতে বলে ফেলছি। ভাইয়া তুমি ভাবি আমাকে ছেড়ে কখনো যাও না, তোমরা আমার পাশে না থাকলে আমি কোথায় যাব? ধুর পাগল, আমি তোর ভাবি, সব সময় তোকে আমাদের সন্তানের মতো দেখি, সেখানে তোর পাশে থাকবো না কার পাশে থাকবো? ভাই শোন, তুই আর চাকরি করিস না, পড়াশোনার ক্ষতি হচ্ছে। হবে না ভাইয়া, তুমি চিন্তা করো না তো। ভাইয়া থাকো, রুমে যাই। আর তোর পছন্দ হয়েছে কি? হ্যাঁ আব্বু, আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আব্বু। ওকে। আরাফ রুমে চলে গেল। আরাফ রুমে গিয়ে ফোন বের করে চার্জে দিতে যাবে, অবাক হয়ে গেল। ইনায় এতবার কল দিয়েছে আরাফ ভাবতে পারছে না। আরেকবার কল আসলে সাথে সাথে আরাফ কলটা রিসিভ করে বলল। ম্যাম কোনো সমস্যা হয়েছে কি? ইনায় কিছু না বলে টেবিলের উপরে ফোনটা রেখে কিছুটা দূরে দাঁড়ালো। আরাফ মুগ্ধ হয়ে গেল। আরাফ মিষ্টি হাসি দিয়ে বলল। মাশাল্লাহ, আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। ইনায় কিছুটা লজ্জা পেয়ে গেল। আরাফ ইনায়ের কোমরের দিকে চোখ গেলে আরাফের তাকানো দেখে ইনায়ের সাথে সাথে ঢেকে নিলে আরাফ সাথে সাথে ওখান থেকে চোখ সরিয়ে বলল। ধন্যবাদ। ধন্যবাদ কেন? এত সুন্দর গিফট করার জন্য।
আমার বউ, আপনি আমার থেকে গিফট আপনি পাওয়ার যোগ্যতা রাখেন, বাট আমি স্টুডেন্ট। দামি কিছু দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। দোয়া করেন আল্লাহ যেন আমাকে দামি গিফট দেওয়ার ক্ষমতা রাখেন। তোমার কি মনে হয় একটা নারী তার স্বামীকে ভালোবাসে তার টাকার জন্য? একটা কথা শোনো, সব মেয়েরা টাকা চায় না, দামি দামি গিফট চায় না। কিছু মেয়ে আছে যারা স্বামীর ভালোবাসা, সম্মান, সাথে ভালো ব্যবহার তার কাছে দুনিয়ার সব থেকে দামি সম্পদ। হাত ধরে হাঁটা, ছোট ছোট আবদার পূর্ণতায় মেয়েরা খুশি। দামি গহনা, দামি পোশাক চায় না মেয়েরা। হ্যাঁ, কিছু মেয়ে হয়তো টাকার লোভ আছে, কিন্তু সব মেয়েই না। ইনায়ের কথা শুনে আরব কিছুক্ষণ চুপ থাকলো। ইনায় খাটের উপরে বসলো। আরব ইনায়ের দিকে তাকিয়ে বলল, আপনি কোন টাইপের মেয়ে? আমার সাথে তো থেকেছো কিছুদিন, নিজেই ভেবে দেখো আমি কোন ধরনের মেয়ে। আমি কোনো কিছু বুঝতে পারি নাই, আমাকে সোজাভাবে বলে আমি বুঝতে পারি। তোমাকে বুঝতে হবে না, ভালো থাকো, ঘুমাবো। আমি কি আসবো? দরকার নাই। আমি এক জায়গায় শুনেছিলাম মেয়েদের না, মানে হ্যাঁ। ইনায় কলটা কেটে দিল। আরব কিছু না বলে অসমে চলে গেল। ফ্রেশ হয়ে নিল। রূপা ডাকলে খাবার খেতে চলে গেল। খাওয়া শেষ করে রাহাতের সাথে রুমে আসলে আরব বলে উঠল, মেয়েদের না মানে হ্যাঁ। রাহাত, আমি বের হব, তুই দরজা লাগিয়ে দে। এত রাতে কই যাবে? আম্মু আর উনি জানলে রেগে যাবে কিন্তু। তুই দরজা লাগিয়ে দে, তাহলে বুঝবে না। আমি যদি আসি তোকে কল দিব। আরব বাইকের চাবি নিয়ে বের হলো। রাহাত দরজা লাগিয়ে দিল। আরব বাইক গ্যারেজ থেকে বের করে আস্তে আস্তে হেঁটে নিয়ে গেল। রাস্তায় বের করলে আরব বাইকে উঠে আপন গতিতে চলতে লাগলো। ইনাদের বাসার পেছনে বাইক রেখে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করলো। আরব মিষ্টিকে কল দিল। মিষ্টি কলটা রিসিভ করে বলল, এত রাতে কল কেন দিয়েছো? বলছি না কথা বলবো না। আরে আমি আরাফ। ও তুই আমাকে কল কেন দিয়েছিস জানি। তোর ভাতিজার কথা একদম আমাকে বলিস না, মেজাজ গরম করলে ব্লক মেরে দিব। এই চুপ, আমি যেইটা বলি শুনো। কি কথা? কোনো কথা শুনবো না। আমি তোমাদের বাগানের ভিতরে বলো কোনটা? হোয়াট? কোথায়? মিষ্টি বারান্দার লাইট দিয়ে বারান্দায় দাঁড়ালে আরব ইশারা করলে মিষ্টি অবাক হয়ে বলল, ওইসব রাখ, আগে বল আমার বউয়ের রুম কোনটা? আমার পাশের রুম। ভেতরে ঢুকবি কিভাবে? মরবি, চলে যা। ওকে, ধন্যবাদ। আরএফ কলটা কেটে দিয়ে ইনার রুমের সামনে গিয়ে পাইপের লাইন দিয়ে বেয়ে উপরে উঠতে লাগলো। মিষ্টি ইশারা করে চলে যেতে বলতে লাগলো। আরএফ ওদিকে পাতা না দিয়ে উঠতে লাগলো। পড়ে যেতে নিলে সাথে সাথে শক্ত করে ধরে ফেলো। দ্বিতীয় তলায় উঠে পড়লো। বারান্দায় উঠে পড়লে মিষ্টি কল দিলে আরএফ রিসিভ করলে মিষ্টি আস্তে আস্তে বলল, তোর সাহস তো কম না। পরে যদি চাইতে হসপিটালে চলে যাওয়া লাগতো। পাগলামি করস, রাহাতকে বলে দিব। চুপ কর, বেশি বুঝবি না, বাই কল দিস না। আরএফ কলটা কেটে দিয়ে ফোনটা সাইলেন্ট করে দিল। আরএফ রুমের ভেতরে প্রবেশ করলে দেখে ইনায়া ঘুমিয়ে আছে। আরএফ মুগ্ধ হয়ে ডিম লাইটের আলোতে ইনায়াকে দেখতে লাগলো মুগ্ধ হয়ে। আরএফ কাছে গিয়ে দেখতে লাগলো আর বলতে লাগলো, এত সুন্দর বউকে আমি কিভাবে রিজেক্ট করতে পারলাম? আমার এক্সগুলোর থেকে আমার বউ দ্বিগুণ সুন্দর। হাতগুলো কত সুন্দর, ঘুমন্ত চেহারা দেখে তো আমি প্রেমে পড়ে যাচ্ছি। জেগে গেলে তো রাগী কুইন হয়ে যাবে। আরএফ হাত ধরে গালের সাথে লাগাতে লাগলো। ইনায় নড়ে উঠল। আরএফ ইনায়ের ঠোঁটের দিকে যেতে নিবে, সাথে সাথে ইনায় চোখ খুলে ফেলল। আরএফকে কিস করতে আসবে দেখে আরএফ ওকে কিস করতে আসবে দেখে সাথে সাথে লাফ দিয়ে উঠে ধাক্কা দিয়ে চিৎকার দিবে। সাথে সাথে আরএফ মুখ চেপে ধরে বলল, কুল কুল, আরে চিৎকার দিও না। ইনায় স্বাভাবিক হয়ে আরএফের হাত সরিয়ে দিয়ে বলল, তাহলে কিভাবে আসলে? তুমি আমাকে মনে করছিলে তাই চলে আসলাম। ফাজলামি করবে না, এখানে কিভাবে আসলে? এত রাতে গার্ড তো আসতে দিবে না। আর ভাইয়া জেনে গেছে নাকি? মিষ্টি ছাড়া কেউ জানে না। মিষ্টি তোমাকে সাহায্য করছে এখানে আসতে। ওয়েট, খুলে বলি। পিছনে গেটের দেয়াল টপকে ভিতরে এসেছে। মিষ্টিকে কল দিয়ে তোমার রুম জানতে চাইছি, পরে ওই দেখিয়ে দিল। পাইপ বেয়ে উপরে উঠেছি। হোয়াট? মাথা খারাপ তোমার? যদি পড়ে যেতে, হাত পা ভেঙে হাসপাতালে থাকতে? কিছুই হবে না। তোমার ভালোবাসা আছে না মোর কাছে? আরাফের ওরকম কথা শুনে ইনায় ফিক করে হেসে দিয়ে বলল, ভালোবাসা? হি হি, ভালোবাসা? ফাজিল, তা এখানে এভাবে আসার কারণ কি? বউকে এত হট লাগছিল যে বউকে রেখে ঘুমানো কঠিন হয়ে গেছে।
তাই চুরি করে বাসা থেকে বের হয়ে এখানে চোরের মতো আসলাম, আর ঘুমন্ত বউকে দেখে ফিদা হয়ে গেলাম। ফাজলামি কম করো, বাসায় চলে যাও। তোমার ভাইয়া জানলে আবার বকাঝকা করবে। না, ভাইয়া ভাবি জানবে না, ভিতর থেকে দরজা লক আছে। রাহাত জানে নাকি? হ্যাঁ। যাই হোক, গুড নাইট। ইনায় শুয়ে পড়লে আরাফ হাত ধরে তুলে বলল, আরে ঘুমাবে, এত কষ্ট করে আসলাম। কেন আসলেন? আপনাকে কি আসতে বলেছিলাম? না মানে মনে মনে তো চাচ্ছিলাম আমি যেন আসি। আমি তো ঘুমিয়ে গেছিলাম। আমি কখন চাইলাম? তাও ঠিক, বাট আগে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছিল আমার মনে। ইনে ফিক করে হেসে দিয়ে বলল, কাহিনী কি? তুমি কি বাস্তবে এসেছো নাকি আমি স্বপ্ন দেখি? মনে হয় স্বপ্ন দেখছি, এই স্বপ্ন ভেঙে যাবে। ইনের কথাগুলো বলে নিজের হাতে চিমটি কাটলো। ব্যথা পেলে ইনায় হকচকিয়ে গেল। ইনায় বলে উঠল, এই তুমি তো সত্যি এসেছো। এইখান থেকে চলে যাও, ফাজলামি হচ্ছে, এখান থেকে চলে যাও। ইনায় আরফকে ঠেলতে লাগলো। আরফ ইনায়ের হাত ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ইনায়কে খাটের সাথে চেপে ধরলে ইনায় কেঁপে উঠল। ইনায় বলতে লাগলো, তুমি কি আমার সাথে জোর করে সম্পর্ক করবে নাকি? এমন যদি করো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আমার অনুমতি ছাড়া আমার সাথে কিছু করতে পারো না। আরফ সুখ হলে ইনায়ের উপরে উঠে বুকের ওপর মাথা দিয়ে শুয়ে থেকে বলল, গুড নাইট। আরফ ইনায়ের বুকের ওপরে চোখ বন্ধ করে নিল। ইনায় আরফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আরফকে বলতে লাগলো, আরাফ ওঠো, এসব ন্যাকামি কেন করছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। এইসব নিশ্চয়ই নিজের স্বার্থের জন্য করছো। তুমি কখনোই স্বার্থ ছাড়া আমার কাছে আসো না। স্বার্থের জন্য এসেছিলাম, কিন্তু এই 1 মাসে আপনার প্রেমে পড়ে গেছি। বিশেষ করে আপনার ঘন কেশ চুলে প্রেমে পড়ে গেছি। সাথে আপনার হাত, আপনার চোখ, ঠোঁট, নাক, মানে সব কিছুতে প্রেমে পড়ছি। ফালতু কথা রাখো, ওঠো আমার উপর থেকে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইনায়ের কথা শুনে আরাফ উঠে পড়ল। আরাফ ইনায়ের হাত সোজা করে বাহুতে মাথা রেখে ইনায়কে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিল। ইনায় আরাফের দিকে তাকিয়ে থাকলো। ইনায় আরাফের মাথায় হাত বোলাতে গিয়েও হাতটা সরিয়ে নিল। ইনায় আরাফকে বাহুতে নিয়ে ঘুমিয়ে গেল। সকালে আজানের ধ্বনিতে আরাফের ঘুম ভেঙে গেল। আরাফ ইনায়ের কপালে চুমু দিয়ে নিচে নেমে পড়ল। তাড়াতাড়ি করে দেয়াল চপকে বাইক নিয়ে চলে গেল। আরাফ মসজিদে গিয়ে অজু করে নামাজ পড়ে বাসায় চলে গেল। বাসার ভেতরে ঢুকলে রাফি ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার? রাহাত ঘুম থেকে ওঠে নাই? তুই একাই মসজিদে গেছিলি নাকি? ওকে নিয়ে কেন যাস নাই? ঘুমাচ্ছে, তাই ডিস্টার্ব করতে মন চাইল না। বাইক নিয়ে মসজিদে গেছিলে নাকি? ভাইয়া একটু পড়া আছে, আমি রুমে যাই, সময় নাই, আর 1 মিনিট 40 সেকেন্ড টাইম আছে। আরিফ তাড়াতাড়ি করে কেটে পড়ল। রুমে গিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, মিথ্যা বলা যে কত কঠিন, আর এই বেড়া এখন উঠে নাই। আরাফ রাহাতকে ধাক্কা দিয়ে বলল, ওই বেড়া উঠোস না কে? রাহাত হকচকে উঠল। রাহাত বলে উঠল, আব্বু কই? আমি জানি না, আব্বু রাতে আমাকে রেখে চলে গেছে। রাহাতের কথা শুনে আরাফ থাপ্পড় দিয়ে বলল, ওই বেড়া, তুই আমাকে ফাঁসানোর ধান্দায় আসোস? আরাফকে দেখে রাহাত হাসি দিয়ে বলল, ও আব্বু তুমি নামাজ পড়তে যাস নাই কে? এখন কত বাজে? 7টা 13টা। ও তাহলে এখন তো নামাজ হবে না। হুম। তুমি কখন এসেছো? কেবল। আমি কি ভাই হব নাকি? মানে? মিষ্টি কল দিয়েছিল, আমাকে অনেক জ্ঞান দিল। যেমন? বললো তুমি লুকিয়ে বউয়ের জন্য পাইপ বয়ে ইনায়া ম্যামের রুমে গেছো। তোমার ভালোবাসা আর আমার ভালোবাসা ভিতরে কম আছে। আমি ওকে ভালোবাসলে ওইভাবে যেতাম। আমি ওকে ভালোই বাসি না। ওর কি মাথায় সমস্যা আছে নাকি? ইনায় আমার বউ, আর ওর সাথে তোর বিয়ে হয়েছে নাকি? আব্বু চরিত্রহীন সাজার দরকার নেই। আরাফের মুখে লজ্জা লজ্জা ভাব চলে আসলো। আরাফ বলে উঠল, যা, আমি অত খারাপ না, আর একটু তো হাত ধরছি, কিস করছি। ভালো করে জানি কি করো। দূর থাক, গোসল করে নেই। তাহলে আমি ভাই বোন পাবো? দূর, ওইসব কিছুই না। মসজিদে নামাজ পড়ছি, এখন নিজেই বুঝেক। ঘুমোতে যাওয়ার জন্য ওইখানে এত কষ্ট করে যাওয়া লাগবে? বউকে জড়িয়ে ধরে ঘুমানোর যে শান্তি, আগে জানলে বউকে রেখে পালিয়ে আসতাম না। রাহাত ভ্রুকুচকে তাকালে আরাফ মাথায় হালকা থাপ্পড় দিয়ে বলে, এত মাথা ঘামানো বন্ধ কর। ভুলে যাস না আমি তোর আব্বু। আমি কি করলাম? কিছু না, থাক। আরাফ আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে অসমে চলে গেল। গোসল করে বের হলে রাহাত চলে গেল। আরাফ টেবিলের সামনে বসে 1 ঘন্টা পড়ে নিল। পরে সব গুছিয়ে নিয়ে রেখে খাবার খেতে চলে গেল। 4 জন খাবার খেতে লাগলো। রূপা বলে উঠল, তোমার কি ক্লাস করা লাগবে না?
করব। পরীক্ষা খারাপ হইলে তোমার খবর আছে। আমি বলে দিলাম। আর এই, তুই কি পড়স? তোর রুম থেকে কোনো শব্দ পাওয়া যায় না কেন? আম্মু এখন বড় হয়েছি, এখনো চিল্লায়া চিল্লায়া পড়বো নাকি? পড়বি, সমস্যা কি? আব্বু কিছু বলবি? ভাবি আমাদের কণ্ঠ ভেঙে যাবে, তাই জোরে পড়তে পারবো না। আরাফের কথা শুনে রূপা রাফি ভ্রু কুচকে তাকালে। আরাফ দাঁতে দাঁত চেপে হাসি দিলে। রূপা বলে ওঠে, উফ, দিন দিন ফাজিল হয়ে যাচ্ছে দুইজন। আরাফ রাহাতকে কিছু না বলে তাড়াতাড়ি করে খাবার খেয়ে উঠে পড়ল। আরাফ রুমে গিয়ে ব্যাগ নিয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। রাহাত আরাফের পিছন পিছন বাইক নিয়ে যেতে লাগলো। রাহাতকে দেখে আরাফ বলল, কি ব্যাপার, ওই রাস্তায় না গিয়ে আমার পিছনে কেন? মিষ্টি পার্কে আসবে, ওখানে যাব। ও আচ্ছা, টাকা আছে কি? হুম। ওকে যা। আরাফ টেনে চলে গেল। আরাফ অফিসের ভিতরে চলে গেল। কেবিনে ঢুকে চেয়ারে বসে পড়ল। কম্পিউটার খুলতে ইনায়া চলে আসলো। আরাফ পিছনে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। খাবার খেয়ে এসেছো নাকি না খেয়ে এসেছো? খেয়েছি। ও আচ্ছা, আমি তোমার জন্য নুডলস রান্না করছিলাম। আরে দাও, তোমার হাতের নুডলস অনেক মজা। আগে কতবার চুরি করে খেয়েছি। কেমনে? তোমার বান্ধবী নিয়ে এসেছে, দিয়েছে। ও, এই কাহিনী। হুম। ইনায়া ওর টেবিলের সামনে গিয়ে নুডলসের বাটিটা আরাফের কাছে দিয়ে দিল। আরাফ খেতে লাগলো আর কাজ করতে লাগলো। ইনায়া আরাফকে মজা করে খেতে দেখে ভালো লাগলো। ইনায়া আরাফকে বলল, কখন বাসায় চলে গেছো? আজান দিয়েছে, তখন ঘুম ভেঙে গেছিল। পরে উঠে তোমার কপালে কিস করে বের হয়ে তোমাদের মসজিদে নামাজ পড়ে বাসায় চলে গেছিলাম। ও আচ্ছা, তোমার একটাই গুণ ভালো লাগছে আমার, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। ভণ্ড হলেও ভালো আছো। আরাফ ইনায়ের দিকে ভ্রু কুচকে তাকালে। ইনায়ের চোখ টিপ মারলে আরাফ চোখ বড় বড় হয়ে গেল। আরাফ বলে উঠল, আহ, কি মিষ্টি চোখ টিপ। তাই না? আচ্ছা বউ, নিজের কাজ করো, আমার কাজ একটু বেশি জমে গেছে। ওকে। আরাফ কাজ করতে লাগলো। ইনায়া কাজ করতে লাগলো আর চোখে আরাফকে দেখতে লাগলো। রাইসা অনুমতি নিয়ে রুমে আসলো। রাইসাকে দেখে আরাফ সালাম দিল। রাইসা বলে উঠল, আরাফ, অফিস ছুটি হইলে আমার সাথে ক্যাফেতে দেখা করো তো। কেন ম্যাম? বিয়ে করব তোমাকে। রাইসার কথা শুনে আরাফ ইনায় ভ্রু কুচকে তাকালো। আরাফ বলে উঠল, এটা কেমন অসভ্যতা? আমার বোনের ব্যাপারে আর তোমার ব্যাপারে কথা ছিল। আপনার বোন আমার বোন লাগে? উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। উল্টাপাল্টা না, সিরিয়াসলি। আর আমি অন্য একজনকে ভালোবাসি। আপনার বোনকে বলে দিয়েছি, ওও মেনে নিয়েছে। আমার বোন আত্মহত্যা করতে নিয়েছিল, ওকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। আরাফ উঠে দাঁড়িয়ে গেল। আরাফ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি আত্মহত্যা করতে নিয়েছিল? হ্যাঁ। ম্যাম, আমার একটু ছুটি লাগবে। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে নাকি? দেখা করতে যাব। যাও, আমি কি না করেছি নাকি? ম্যাম, কোন হসপিটালে? রাইসা হসপিটালের নাম বলে আরাফ বের হয়ে গেল। ইনায়ের চোখের পানি জমাট বাঁধতে লাগলো। ইনায় ভাবতে লাগলো, ওই কখনোই ভালো হবে না। ওর কাছে আমার গুরুত্ব, আমার প্রতি কোনো মায়া ওর নেই। ও আমাকে ভালোবাসে, ওই বুঝতো। ওই বারবার শুধু আমাকে ইউজ করে গেল। ইনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে মুছে নিল। এদিকে আরাফ হসপিটালে গিয়ে রাইসার বোনের কাছে চলে গেল। আরাফ ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিলে রাইসার ফ্যামিলির সবাই অবাক হয়ে গেল। রাইসার আব্বু বলল, এই ছেলে আমার মেয়েকে মারছো কেন? আরাফ বলে উঠল, আত্মহত্যা করলে সব সমাধান হয়ে যায় নাকি? পাগল হয়ে গেছস নাকি? মাথা মোটা মহিলা একটা। আরাফের কথা শুনে রাইসার বোন কান্না করতে করতে বলল, আমি মহিলা না। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব আঙ্কেল আন্টি। ওই রাশেদ নামে একটা ছেলেকে ভালোবাসে। ছেলেটার পুলিশ চাকরি হয়েছে। আপনারা জোর করে অন্য একজনের সাথে বিয়ে দিয়ে যদি ভাবেন যে ও সুখে থাকবে, তাহলে জীবনের বড় ভুল। টাকা পয়সা দিয়ে কখনোই সুখ শান্তি কিনতে পারবেন না। ও যেখানে শান্তি পাবে সেখানে ওকে বিয়ে দেন। ওই ছেলের ফ্যামিলিও খারাপ না, আর ছেলে হিসাবে ওই 100% ফিট আছে, কোনো বাজে অভ্যাস নাই। পড়াশোনা নিয়ে থাকতো, মাঝখানে আপনার মেয়ে ওকে ফাঁসিয়েছে। এখন দুইজন একে অপরকে ভালোবাসে। আরাফ এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল। রাইসার বোন ভয়ে ঢোক গিলতে লাগলো। রাইসার আব্বু বলে উঠল, ওই ছেলেকে ওর বাবা মাকে নিয়ে বিয়ের প্রস্তাব পাঠাতে বলে দিও। আরাফ খুশিতে বলল, থ্যাংক ইউ আঙ্কেল, আপনি হইলেন বেস্ট বাবা পৃথিবীর ভিতরে। আরাফের কথা শুনে রাইসার আব্বু হেসে দিয়ে বলল, তোমার কথা আমার ভালো লাগছে। আমি মেয়েকে হারাতে চাই না। ওই যেখানে ভালো থাকবে সেখানেই ওকে আমি বিয়ে দিব। বুঝলাম, বাট আপনারা বাবা মা
মনে খুঁতখুত থাকতে পারে। এই পেতনি ওনাদের ঠিকানা দিস, ওনারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে নিবে। যদি খোঁজ খবর করে খারাপ কোনো রিপোর্ট পায়, আমি নিজেই ওই বিয়ে ভেঙে দিব। আরাফের কথা শুনে রাইসার বোন ভ্রু কুচকে তাকালো। রাইসার আব্বু বলে উঠল, তোমার নাম কি? জি, আরাফ হোসেন। আরাফের সাথে রাইসার আব্বু আম্মু কথা বলল। আরাফ তাদের সাথে মিশে গেল। আরাফ তাদের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আরাফ অফিসে গিয়ে অনুমতি ছাড়া প্রবেশ করতে ইনায়া রেগে বলল, অনুমতি ছাড়া প্রবেশ করার সাহস কোথা থেকে পান? আরাফ সামনে থাকা ছেলেটাকে দেখে রাগে হাত মুঠো করে বলল। এই লোকটাকে ইনায়া লোকটার বাহুতে গিয়ে বলল, আমার হবু হাজবেন্ড। আর ওয়েট, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট, আমাকে প্রশ্ন করার সাহস কোথা থেকে পান? ইনায়ের কথা শুনে আরাফ বলল, ওনার বাহু থেকে সরেন। আমি তোমার কথা কেন শুনবো? আপনি ওনার হাত ছাড়েন। লোকটা বলে উঠল, ইয়ানা, তোমার অ্যাসিস্ট্যান্টের এত বড় সাহস তোমাকে হুকুম করে হাত সরানোর জন্য? বের হয়ে যাও। আমার হবু স্বামীকে জড়িয়ে ধরবো নাকি কিস করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেখানে তোমার সাহস কি করে হয় আমাকে হুকুম করার? আরাফ রাগে শাকিলের হাত ধরে টান দিয়ে নিজের দিকে নিয়ে আসলে শাকিল রেগে আরাফকে ঘুষি মারল। আরাফ শাকিলকে ঘুষি মারতেই ইনায়ের হাত ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, এত বড় সাহস কি করে হয় আমার সামনে আমার হবু হাজবেন্ডকে ঘুষি মারার? উনি আমাকে মারলো, সেটা তোমার চোখে পড়লো না, আর আমি মারতে নিয়েছি সেইটাই চোখে পড়লো। চুপ বেয়াদব ছেলে, আমার সামনে গলা উঁচিয়ে কথা বলার সাহস কিভাবে হয়? বের হয়ে যাও এখান থেকে। আরাফ রাগে চেয়ারে লাথি মেরে ফেলে দিল আর রেগে বলল, চলে যাচ্ছি, আর আসবো না, গুড বাই। আপনার হবু স্বামীকে নিয়ে থাকেন, দরকার হইলে বিয়ের আগে হানিমুন করেন গা। আরাফ কথাগুলো বলে রাগে চলে গেল। ইনায়ের রাগে গজগজ করতে লাগলো। শাকিল বলে উঠল, কি ধরনের অ্যাসিস্ট্যান্ট রাখো? বেয়াদব একটা, ব্যবহার দেখে মনে হয় তুমি ওর গার্লফ্রেন্ড, বাহ, বউ হও, তাই অধিকার দেখাচ্ছে। সরি, আপনি আসতে পারেন। শাকিল চলে গেল। ইনায় চেয়ারে বসে থেকে কপালে হাত দিয়ে ভাবতে লাগলো, এখন কেমন লাগে? ভালো লাগছে না? আমারও ওই রকমই লাগছে। আমি আর ওর কোনো কথাই গলবো না। ডিভোর্সটাই দিয়ে ওকে মুক্তি দিয়ে দেওয়া ভালো হবে। এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ইনায় কথাগুলো ভাবতে লাগলো আর চোখের পানি ফেলতে লাগলো। এদিকে আরাফ বাইক নিয়ে বের হয়ে পার্কে গেলে রাহাত মিষ্টিকে দেখে আরাফের মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। আরাফ ওদের সামনে গেলে মিষ্টি চলে যেতে নিবে, সাথে সাথে আরাফ বলল, মিষ্টি দাঁড়াও, তুমি যদি আমার ভাতিজাকে ভালোবাসো তাহলে এখন ওকে বিয়ে করবে, আর যদি না বাসো তাহলে এখন থেকে সারা জীবনের জন্য চলে যাবে। আরাফের কথা শুনে রাহাত মিষ্টি অবাক হয়ে ওর দিকে তাকালো। মিষ্টি বলে উঠল, দেখ, তোর চাচার কথা শোন একটু। আব্বু এসব কি বলো? বিয়ে করবে মানে? যা শুনছো সেটাই বলছি। বিয়ে যদি করে তাহলে আমার সাথে দুইজন যাবি কাজী অফিসে গিয়ে বিয়ে পড়িয়ে দিব। মিষ্টিকে নিয়ে আমাদের বাসায় যাব। ভাবি ভাইয়াকে রাজি করানোর দায়িত্ব আমার, আর ওর ফ্যামিলি মেনে নিবে কি নিবে না সেইটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি ভালোবাসে তাহলে যেন আমাদের সাথে আসে, আর যত হোক একদিন মেনে নিবেই। আমাকে না বলে নিজের ভাতিজাকে বল। তোর ভাতিজাকে এইটা নিয়েই ঝামেলা হচ্ছে। তোর ভাতিজা পারবে না, তার বাবা মাকে ভয় পায়। তুই রাজি তো নাকি? হ্যাঁ। আরাফ দুজনকে নিয়ে কাজী অফিসে চলে গেল। রাহাত আরাফকে বলতে লাগলো, আব্বু এটা ঠিক হবে না, আম্মু আব্বু জানলে অনেক কষ্ট পাবে। তাহলে চল, ওইটা আমি দেখে নিব, তোকে এত ভাবা লাগবে না। রাহাত রাজি হতে না চাইলে আরাফ রেগে থাপ্পড় মারলে রাহাত অবাক চোখে তাকালো। রাহাত মেনে নিতে পারলো না। রাহাত চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লে মিষ্টি বলে উঠল, সামান্য থাপ্পড় দিয়েছে, এতে কান্না করার মানে কি? আব্বু তুমি আমাকে মারলে? আরাফের হাত কাঁপতে লাগলো। আরাফ বলতে লাগলো, বিয়ে করতে বলছি, করছিস না কেন? আমার উপরই কি তোর ভরসা নাই নাকি? আমি বলছি বিয়ে করে নে। ভালোবাসার মানুষকে একবার হারালে জীবনেও পাওয়া যাবে না। ফ্যামিলি একদিন না একদিন মেনে নিবেই। এত চিন্তা করে কখনোই জীবন চলবে না। রাহাত রাগে কষ্টে বিয়েটা করে নিল। বিয়ে শেষে আরাফ রাহাতের কাঁধে হাত রাখতে রাহাত এক ঝটকায় সরিয়ে দিয়ে চলে গেল। আরাফ মিষ্টিকে বলল, চলো আমার সাথে। সামান্য থাপ্পড় মারাই এত অভিমান করার মানে কি? আমি ওকে কখনোই মারি নাই এভাবে, রাগের মাথায় মেরে দিয়েছি। মেনে নিতে পারছে না, চলো আমার সাথে। আরাফ মিষ্টিকে বাইকে করে রাহাতের পিছন পিছন যেতে লাগলো। বাসায় গেলে রূপা দরজা খুলতেই আরাফ মিষ্টি রাহাতকে দেখে অবাক হয়ে গেল। রূপা বলে উঠল, আরে মিষ্টি মামুনি, তুমি? ভাবি, রাহাত আর মিষ্টির বিয়ে দিয়েছি।
আরাফের কথা শুনে রূপা পড়ে যেতে নিবে, সাথে সাথে রাহাত ধরে ফেল। মিষ্টি ধরলে রূপা বলে উঠল, তুই কিভাবে এমন কাজ করলি রাহাত? তুই একবারও আমাদের কথা ভাবলি না? ভাবি, ওকে বকা দিয়েন না, আমি জোর করে বিয়ে দিয়েছি। ভাবি রাগ করেন না, মিষ্টি রাহাত একে অপরকে ভালোবাসে, বিয়ে হয়েছে মেনে নেন। যদি ওরা উল্টাপাল্টা কিছু করে ফেলে তার থেকে বিয়েটা মেনে নেওয়া ভালো। রূপা রেগে আরাফের গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, জাস্ট শাট আপ। তোর কোনো ধারণা আছে ওনার ফ্যামিলি যদি জানে এইসব, তোমার ভাইকে ঘাড় ধাক্কা দিয়ে কোম্পানি থেকে বের করে দেবে। আর তার থেকে বড় কথা, ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। আরাফ, তুমি বুদ্ধিমান ছেলে হয়ে কিভাবে আমার ছেলের এত বড় ক্ষতি করলে? আমার ছেলে তোমাকে আব্বু বলে, আব্বুর মানে বোঝো? কিভাবে এমন কমন সেন্সের কাজ করলে? আন্টি, আপনি এত চিন্তা করবেন না। আব্বু কিছু করলে আমি তার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। আন্টি, আপনি এত চিন্তা করেন না। চিন্তা করবো না? তোমার আব্বুর সম্পর্কে আমাকে রাফির সব বলেছে। উনি যে কী পরিমাণের ভালো মানুষ আমার জানা আছে। আরাফ, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। ভিতরে তো প্রবেশ করতে দেন। এই মেয়ে, এই বাড়িতে ঢুকতে পারবে না। এই মেয়ে, চলে যাও এখান থেকে। ওই এই বাড়ির বউ, ও কেন চলে যাবে? মিষ্টি, আমার সাথে আসো। আরাফ মিষ্টির হাত ধরে ভেতরে নিয়ে গেল। রূপা রাগে বলল, আমি তোমার ভাইকে এখনই কল দিচ্ছি। তুমি যা শুরু করছো না, আর নেওয়া যাচ্ছে না। রূপা রাফিকে কল দিয়ে কান্না শুরু করে দিল। রাফি ভয় পেয়ে গেল। রাফি বলল, কি হয়েছে? এইভাবে কান্না কেন করছো? কারো কিছু হয়েছে? তোমার ভাই মিষ্টি আর রাহাতের বিয়ে পড়িয়ে বাড়িতে নিয়ে এসেছে। তুমি এখনই বাসায় আসো। রাফি থ হয়ে গেল। রাফি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিল। এদিকে রূপা রাগে আরাফকে নানা ধরনের কথা বলতে লাগলো। আরাফ চোখ ছলছল করতে লাগলো। আরাফ রেগে বলল, কি বলতে চাচ্ছেন? আমি রাহাতকে নিজের সন্তানের মতো ভালোবাসি নাই? আমি ওর খারাপ চাই দেখে আমি বিয়ে করে দিয়েছি নাকি? আপনি আমাকে এসব কিভাবে বলতে পারেন? ওই মিষ্টিকে ভালোবাসে, আর এভাবে কতদিন ঝুলে থাকবে? ওর ফ্যামিলি কোনো দিনও রাজি হবে না। ভালোই ভালোই সেখানে অপেক্ষা করার মানে হয় না? যেখানে মিষ্টি রাজি আছে সেখানে ওর বাপ মা ওর ফ্যামিলিকে দেখার সময় আছে নাকি? আরাফ রাগে কথাগুলো বলে হাতের ঘড়ি খুলে সজোরে ঢিল মারল। মিষ্টি ভয় পেয়ে গেল। রাহাতের হাত চেপে ধরল। রূপা রেগে বলল, চুপ করো। তুমি ভালোবাসার মানে কি বোঝো? 100টা প্রেম করো, একটা ধরে একটা ছাড়ো। আমি কি তোমার ব্যাপারে কিছু জানি না? আমি সব কিছুই জানি। আমি চাই নাই তোমাদের দুই ভাইয়ের ভিতরে ঝামেলা হোক। আর সেই মানুষ আবার ভালোবাসার কথা বলো? ওদের আবেগের বয়স, এই জন্য এই সব নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে। আস্তে আস্তে ওরা এমনিতেই দূরে সরে যেত। তুমি বিয়ে করে দিয়েছো। এদের কয়দিন পর দুইজনে না পারে ডিভোর্সে কথা তুলবে। ভালোবাসা, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন তোমাদের কোনো ধারণা আছে? প্রেম আর বিয়ে দুইটার ভিতরে পার্থক্য আছে। প্রেম করলে ধরাও সহজ, ছাড়াও সহজ, কিন্তু বিয়ে একবার করলে ছাড়া যে কতটা জঘন্য কাজ জানো? তোমাদের জেনারেশনের ছেলে মেয়েদের ধৈর্য অনেক কম, বুঝতে পারছো? রূপার কথা শুনে আরাফ চুপ হয়ে গেল। রূপা রেগে আবার বলতে লাগলো, মাঝখান দিয়ে শুধু বিয়ে করে দিয়ে ঝামেলা ঘাড়ে নিয়ে আসলে। তোমার ভাই, আমি তোমাকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি। সব দোষ আমার। তোমাকে যেমন বয়েজ স্কুলে পাঠিয়ে দিয়েছিল ওইটাই ভালো ছিল। তোমাকে নিয়ে এসেছে, আমার ছেলেকে আমি খারাপ বানিয়ে ফেলছি। আম্মু, চুপ কর, আর একটা কথাও বলবি না। রাফি বাসার ভিতরে ঢুকতে আরাফ রেগে কিছু বলবে, তখনই রাফি সোজা রাহাতের কাছে এসে থাপ্পড় মারল। আরও মারতে যাবে, সাথে সাথে রূপা রাফিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার ছেলেকে মারার আগে নিজের ভাইয়ের দিকে তাকাও। ওই আমার ছেলেকে জোর করে বিয়ে করিয়ে নিয়ে এসেছে। ওই সব নষ্টের মূল। তোমাকে বারবার বলেছিলাম ওই বডি স্কুলে থাক, তুমি আমার কথা শোনো নাই। ভাই কান্না করছে আর নিয়ে চলে এসেছো। আমি বলে দিলাম আমার ছেলের যদি কিছু হয় আমি তোমার ভাইকে ছাড়বো না। আরাফ, তুই এইসব করছস? হ্যাঁ, আমি করছি। সত্যিটা বল। আমি সত্যি বলছি ভাইয়া, ওরা একে অপরকে ভালোবাসে। সেখানে বিয়ে দিলে কি সমস্যা? ওর ফ্যামিলি একদিন দেখো মেনে নিবে। এভাবে দূরে রেখে শুধু শুধু দুইজন কষ্ট পাবে। তুমি দয়া করে মেনে নাও ওদের। তোর কোনো ধারণা আছে তুই কার মেয়েকে নিয়ে এসেছিস? ওই যদি একবার জানে, রাহাতকে তুলে নিয়ে গিয়ে গুম করে দিবে।
ওর লাশ তো দূর একটা চিহ্নও থাকবে না। তুই এটা কেন করলি? তুই তোরা হাতের ভালো চাস, তাহলে কেন এমন করলি? রাফি কথাগুলো বলতে বলতে রেগে চিল্লিয়ে বলল, তুই এখন থেকে চলে যা, আমি আর তোকে নিতে পারছি না। তুই এখন ইনকাম করা শিখে গেছিস, চলে যা, নিজের ইনকাম নিচে চলতে পারবি। রাফি ধমকের সুরে কথাগুলো বলল। আরব বলে উঠল, ভাই আমি কোথায় যাব? ভাইয়া ভাবি আপনারা শুধু শুধু চিন্তা করছেন। আমি কথা দিচ্ছি ওরা কিছু করতে পারবে না। রাফি হাত দিয়ে আরাফের কথা বলা থামিয়ে দিয়ে বলল, কোনো কথা শুনতে চায় না। তুই এখন থেকে চলে যা, তোকে আর আমি দেখতে চাই না। তুই যা করছোস ভালোই করছোস। এখন আমার ছেলে মরলে বাঁচলে আমি বুঝবো, আর তোকে আমাদের নিয়ে ভাবতে হবে না। তুই অনেক ভাবছোস, গেট আউট। আমি এখান থেকে যাব না। তোমরা যেহেতু ভয় পাচ্ছ, আমি এটার সমাধান না করে কোথাও যাব না। দয়া করে আর আমাদের নিয়ে ভাবিস না, তোর ভাবনাকে আমি ভয় পাচ্ছি। রাফি কিছু বলতে যাবে সাথে সাথে গাড়ি থামার শব্দ পেল। রাফি দরজার কাছে গেলে ভয় কাঁপতে লাগলো। রাফি বলে উঠল, রাহাত তুই পালিয়ে যা, পেছন দরজা দিয়ে, ওরা তোকে মেরে ফেলবে, পালিয়ে যা। আঙ্কেল ভয় পাবেন না, আমি রাহাতের কিছু হতে দিব না। রূপা রাহাতকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাফি রাহাতকে পালাতে বলে রাহাত বলে ওঠে, আমি তোমাদের একা রেখে কোথাও যাব না। আমার জন্য সব সমস্যা হয়েছে, আমি এখন থেকে কোথাও যাব না। রাফি কিছু বলার আগে মিষ্টির আব্বু আম্মু ইনায়ের সাথে লোকজন চলে আসলো। মিষ্টি বলে উঠল, আব্বু আম্মু ফুপি, তোমরা যদি কারো ক্ষতি করো তাহলে আমি নিজের জীবন দিয়ে দিব। দিয়ে দে, তোর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। যে মেয়ে মান সম্মানের কথা ভাবে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মিষ্টিকে থাপ্পড় মারতে যাবে সাথে সাথে রাহাত সামনে দাঁড়িয়ে পড়লো। থাপ্পড় রাহাতের গালে গিয়ে পড়লো। রাহাত বলে উঠল, গেলে আমাকে মারেন, মিষ্টির গায়ে হাত দিবে না। ওই আমার ওয়াইফ, আমার সামনে আমার ওয়াইফের কেউ হাত তুলবে সেটা মেনে নিতে পারবো না। আব্বু রাহাতের গায়ে হাত তুলে আমিও তোমাকে বাবা হিসেবে ভুলে যাব। আমার স্বামীর গায়ে হাত তোলার কোনো অধিকার তোমার নাই। এই সবগুলোকে মারতে থাকো যে পর্যন্ত অজ্ঞান না হয়, আর এটাকেও। এইসব কি বলছো? আমার মেয়ে ছোট মানুষ, ওই ভুল করতে পারে। ওরা আমার মেয়েকে জোর করে হয়তো তুলে আনছে। আমার মেয়ের কিছু করো না। চুপ। মিষ্টির আব্বুর লোকজন মারতে যাবে সাথে সাথে আরাফ সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। আরাফ এক লাথি দিয়ে সামনেটাকে ফেলে দিল। সবাই রেগে একসাথে মারতে যাবে। আরাফ সবার সাথে ফাইট করতে লাগলো। ইনায় বলতে লাগলো, ভাইয়া স্টপ ভাইয়া, থামতে বলো ওদের। ভাইয়া ওরা বিয়ে করে ভুল করেছে আমি মানছি, তাই বলে ওদের মারতে পারো না। ভাইয়া ওদের থামতে বলো। চুপ কর, কোনো কথা বলবি না। ওর সাহস কি করে হয় ও আমার মান সম্মান নষ্ট করে? রাহাত রাফি ফাইট করতে লাগলো। ইনায় মিষ্টির আব্বুকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। আরাফ ফাইট করতে করতে হঠাৎ করে আরাফের মাথায় একজন বাড়ি দিলে আরাফ ভাইয়া বলে চিৎকার দিলে সবাই থমকে গেল। রাফি ইনায় দৌড়ে গিয়ে আরাফকে ধরে ফেল। আরেকটা বাড়ি মারবে সাথে সাথে ইনায় লাথি দিয়ে দৌড়ে সরিয়ে দিয়ে বলো, আর একজন যদি এই দিকে আসো তোমাদের সবার মাথা আমি আলাদা করে ফেলবো। ইনায়ের চিৎকার শুনে সবাই ভয় পেয়ে গেল। রাফি জোরে চিৎকার দিয়ে কান্না করতে করতে বলল, ভাই চোখ খোল, ভাই তোর কি হইল? আরাফ চোখ খোলো। আরাফ আরাফ চোখ খোলো না। আরাফের মাথা দিয়ে রক্ত পড়তে ইনায় কাঁপতে লাগলো। রাহাত সবাইকে সরিয়ে দিয়ে রাহাতকে কোলে তুলে নিয়ে বলল, আব্বুকে হসপিটালে নিতে হবে, সামনে থেকে সরেন সবাই। রাহাত আরাফের দিকে তাকাতে নিজের বুকের ভেতর ঝড় উঠতে লাগলো। রাহাত রাগে একজনের হাত থেকে লাঠি নিয়ে মিষ্টির আব্বুর মাথায় বাড়ি মারতে যাবে সাথে সাথে রাফি হাত ধরে বলল, রাহাত ছাড় এটা, আরাফকে হসপিটালে নিতে হবে। আমার আব্বুর যদি কিছু হয় আপনাকে আমি বাঁচতে দিব না। রাহাত প্লিজ আরাফকে নিয়ে চলো। ইনায় ওর গাড়িতে তুলে ড্রাইভ করতে লাগলো। ইনায় ওর ওড়না দিয়ে বলল, ভাবি এইটা দিয়ে ওর মাথা বেঁধে দেন, রক্ত যেন না বের হয়। ইনায় ওড়না নিয়ে বেঁধে দিতে লাগলো। রাহাত রাফি কান্না করতে লাগলো। রাহাত বলে উঠল, আব্বু এই আব্বু চোখ খুলো না, আমার অনেক ভয় লাগছে। আব্বু আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপরে রাগ দেখাইছি। আব্বু উঠো না, আমার অনেক কষ্ট করছে। তুমি না বলেছিলে আমি কষ্ট পেলে তোমারও কষ্ট হয়, তাহলে কেন চোখ খুলছো না? আরাফ ওঠ না ভাই, আমি রাগের মাথায় কি বলেছি আমি নিজেও জানি না। ভাই আমার ওঠ না। দুইজন কান্না করতে লাগলো। রূপা অঝরে কান্না করতে লাগলো। হসপিটালে নিয়ে গেলে ইনায় বড় ডাক্তারকে ডাকতে লাগলো। ইনায় পাগলের মতো ডাকলে নার্স ডাক্তাররা হাজির হয়ে গেল। ইনায় বলে উঠল, ডাক্তার আমার হাজবেন্ডকে আপনি বাঁচান,
যত টাকা লাগে আমি দেব, আপনি শুধু আমার হাজবেন্ডকে বাঁচান। ইনায়ের কথা শুনে রূপা রাফি থমকে গেল। নার্স ডাক্তার তাড়াতাড়ি করে আরাফকে নিয়ে চলে গেল। ইনায় কান্নায় ভেঙে পড়ল। রাহাত ইনায়ের কাছে গিয়ে বলল, আন্টি কান্না করেন না, আব্বুর কিচ্ছু হবে না, আব্বু ঠিক হয়ে যাবে। আন্টি আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য আব্বুর এই অবস্থা। ইনায় হাওয়া করে কান্না করতে করতে বলল, সব দোষ আমার। আজ আমি ওকে অনেক কষ্ট দিয়েছিলাম, ওই রাগের মাথায় এমন করেছে। আমি ওকে ধোকা দেই নাই, ওই আমাকে বারবার হার্ট করতো। রাইসার বোনের সাথে ওর সম্পর্ক আছে, আমি মেনে নিতে পারছিলাম না, তাই রেগে আমি আমার ফ্রেন্ডকে দিয়ে আমার হবু হাজবেন্ড সাজিয়েছিলাম। ওই সেই জন্যই এমন করেছে, হয়তো ভেবেছিল আমার মতো মিষ্টি তোমাকে ঠকাবে, তাই তোমার সাথে মিষ্টির বিয়ে দিয়েছে। ইনায়ের কথা শুনে রাহাতের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহাত চোখ বারবার মুছতে লাগলো আর বলল, আমি না বুঝে আব্বুর উপরে রাগ দেখাইছি, আব্বুর কিছু হইলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রাহাত রাগে চুল টানতে লাগলো। রূপা রাফি ওদের দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। মিষ্টি ছুটে এসে বলল, রাহাত, ফুপার কি অবস্থা? ফুপা ঠিক আছে? মিষ্টির কথা শুনে রূপা রাফি মিষ্টির দিকে তাকালো। ফেল করে তাকিয়ে থাকলো। রাহাত মিষ্টির আব্বুকে দেখে রেগে বলল, আপনি এখানে কেন এসেছেন? আমার আব্বুর লাশ দেখতে এসেছেন নাকি? আমার আব্বুর কিছু হইলে আপনাকে আমি লাশ বানিয়ে রাখবো। ইনায়া, তুই কেন এমন কান্না করছিস? আমার সাথে চল ইনায়া। মিষ্টির আব্বুকে রেগে ইনায়া কিছু বলতে যাবে, সাথে সাথে নার্স এসে বলল, এবি পজিটিভ রক্ত 4 ব্যাগ লাগবে, না হলে রোগীকে বাঁচানো যাবে না। রাফি বলে উঠল, আমি রক্ত দিব। রাফিকে নিয়ে চলে গেল। রাহাতও গেল। রাহাতের রক্তের গ্রুপ মিলল না। রাফি 2 ব্যাগ দিল, আর 2 ব্যাগ রক্তর জন্য ইনায়ের জায়গায় জায়গায় কল দিতে লাগলো। রক্ত না পেয়ে ইনায়ের সবাই ভেঙে পড়ল। হঠাৎ করে রাইসা ওর বোন ওখান দিয়ে যেতেই রাইসা বলে উঠল, ম্যাম আপনি এখানে? স্যার আপনি কিছু হয়েছে? রাহাতকে দেখে রাইসার বোন বলল, কিরে বাচ্চা, কান্না কেন করোস? মিষ্টি, তুইও এখানে? আন্টি, আব্বু অবস্থা ভালো না, এখনো মজা করো না, এখন থেকে চলে যাও। ম্যাম কান্না কেন করছেন? ম্যাম বলেন না কি হয়েছে? রাহাতের কথা শুনে রাইসার বোন বলল, আরাফের কি হয়েছে? কেউ কিছু বলার আগে নার্স বলল, রক্তের ব্যবস্থা কি করতে পারলেন? রাইসার বোন, কার রক্ত লাগবে? আব্বুর। আন্টি, আপনার পরিচিত কেউ আছে কি? রাইসার বোন নার্সকে বলল, আমি রক্ত দিব, আমার আর আরাফের রক্ত এবি পজিটিভ। সবাই অবাক হয়ে গেল। রাইসার বোন চলে গেল। নার্স নিয়ে গিয়ে পরীক্ষা করে রক্ত নিল। রক্ত দিয়ে বের হলে রাহাত বলে উঠল, ধন্যবাদ আন্টি, আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব। রাইসার বোন রাহাতের মাথায় হাত বুলিয়ে বলল, আরে কুল, ধন্যবাদ দিতে হবে না, আমার জামাইকে আমি দিয়েছি। রাহাত বলে উঠল, দূর আন্টি, মজা করে না, এখানে আব্বুর আসল বউ আছে, এমনিতে আপনাদের ভুল বোঝার কারণে আব্বুর সাথে ঝামেলা করে রাখছে। রাহাতের কথা শুনি সবাই অবাক হয়ে গেল। রাইসার বোন বলে উঠল, কি, ওর বউ এখানে আছে? কে? ওইটা তো তোর আম্মু, মিষ্টি তো তোর গার্লফ্রেন্ড। ওর বউ কই? আমি একটু দেখব কোন সুন্দরীর জন্য আমাকে ধোকা দিল। কে আমার জামাইয়ের বউ? সামনে আসো, তোমাকে দেখি কার জন্য এত মেয়েকে ছেঁকা দিল। আরে চুপ করো, তাকে রাগাও না, এমনিতেই কান্না করতেছে। মিষ্টির কথা শুনি রাইসার বোন বলে ওঠে, তোর চাচি শাশুড়ি হতে চাইছিলাম রে, তা তো তোর চাচা দিল ছেঁকা। কই, তোর চাচি শাশুড়িকে ডাক দে, পরিচয় করে নেই। রাহাত কাঁপা কাঁপা কণ্ঠে বলো, উনি? রাইসা চমকে উঠল, সাথে মিষ্টির আব্বু আম্মু বলে উঠল, হোয়াট? এই ছেলে পাগল হয়ে গেছ নাকি? আমার মেয়েকে পালিয়ে বিয়ে করলি, আবার আমার বোনের দিকে নজর পড়েছে? নজর পড়ে নাই, আমি ওর চাচি হই, আর আরাফ আমার হাজবেন্ড। ওর সাথে আমার অনেক আগেই বিয়ে হয়েছিল। সবাই থমকে গেল। ডাক্তার বের হলে ইনায় দৌড়ে ভিতরে চলে গেল। মিষ্টির আব্বু বলে উঠল, রাফি, তুই আমার জায়গা দখল করার জন্য তুই তোর ভাই আর ছেলেকে আমাদের বাড়ির মেয়েদের পিছনে লাগিয়ে দিয়েছিস। রাফি কিছু বলার আগেই মিষ্টি বলে, আমার শ্বশুরকে মিথ্যা অভিযোগ দিবে না আব্বু, ওনারা কিছু জানে না। ফুপি আর আরাফের বিয়েটা দুর্ঘটনা ভাবা হয়, ওদের ওইখানে মানুষজন জোর করে বিয়ে দেয়। এখানে কেউ জানে না, আমার বাসায় শুধু আমি জানতাম, আর ওইদিকে শুধু রাহাত জানতো। আব্বু এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। ফুপি আরাফকে অসম্ভব ভালোবাসে, আরাফ জানেও না। আমি জানি তুমি ওর গায়ে হাত তুলেছ। ফুপিকে আর রাগাও না, ভালো করে জানো ফুপিকে রাগালে তোমার কপালে দুঃখ আছে। রাহাত, তুই জানতি? হ্যাঁ, আব্বু যখন কান্না করছিল এখানে আসার জন্য, তার 1 মাস আগে তাদের বিয়ে হয়। ইনা আন্টি বউয়ের অধিকার নিয়ে বারবার গেলে আব্বু মেনে নেয় না, ভয়ে তোমাদের বলেও নাই।
নেহা আন্টি থেকে বাঁচার জন্য এভাবে চলে এসেছিল। বাহ, তোরা কত ভালো, দুইজন গিয়ে নিজেদের মতো করলি, কিছু বলার নাই। রাহাত মিষ্টি মাথা নিচু করে নিল। আরাফের জ্ঞান ফিরলে আরাফ ইনায়কে দেখে বলল, এখানে ন্যাকামি করার মানে কি? তোমার জ্ঞান ফিরেছে? তাতে আপনার কি? এখানে কেন বসে থেকে নাটক করছেন? এখান থেকে চলে যান। আমি চলে যাওয়ার জন্য এখানে বসে নাই। আমি আর কোথাও যাব না। আমি আমার স্বামীর সাথে থাকবো। হবু স্বামীর কাছে যান, আমি কারো স্বামী না। এটা আমার বন্ধু আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। রাগ উঠে গিয়েছিল, বাট যখন তোমাকে দেখলাম তখন ইচ্ছে করে ওইরকম করছিলাম। ওই রকম করার মানে কি? রাইসার বোনের সাথে দেখা করতে যাও গা। ইনায়ের কথা শুনে আরাফ উঠতে যাবে, সাথে সাথে রাহাত বলল, আব্বু আসবো? রাহাতের কথা শুনে আরাফ বলে ওঠে, আয়। মিষ্টি কোথায়? ভাইয়া ভাবি আসে নাই? ভাইয়া রেগে আছে? তোমাদের বিয়ের কথা বলে দিয়েছি, উনি একটু রেগে আছে, তোমার মেডিসিন নিয়ে আসতে চলে গেছে। আর মিষ্টি এই যে, কেমন আছোস? সরি, মানে কেমন আছেন? ইয়া, তুই সম্মান দিচ্ছস? তুই বলা বন্ধ করো। ওই এখন ভাতিজার বউ আর আমার ভাতিজি। বুঝলাম, তুমি করে বলবো। তিনজন কথা বলতে লাগলো। 7 দিন পর ইনা আরাফকে নিয়ে বাসায় চলে আসলো। আরাফ রাফি রূপার দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো। রূপা বলে উঠল, ছোট বউ, ওকে রুমে নিয়ে যাও। ভাইয়া ভাবি আমাকে ক্ষমা করে দেন। যা হওয়ার হয়ে গেছে আরাফ। আমরা আর অতীতের কোনো কিছু শুনতে চাই না। আমরা দুজন মেনে নিয়েছি। আরাফ সোজা রাফির পাশে বসে শক্ত করে জড়িয়ে ধরলে রাফি বলে উঠল, দুইজন বিয়ে করছোস, ভালো কথা। দুইজন কথা দিয়ে আগের মতো বদমাইশি করবি না। বৌমারা যা বলে তাই শুনিস। বিয়ে নিয়ে খেলা করবি না। আর যা শুনলাম এতে ভুল বোঝাবুঝি বেশি। আজ থেকে তুই মেয়েদের থেকে দূরে থাকবি। এনা যা বলে তাই করবি। বউকে কষ্ট দিবি না। সম্পর্কে বিচ্ছেদ করা আমার একদম পছন্দ না। না ভাইয়া, আর আমি আগের মতো থাকবো না। আমি নিজেকে পরিবর্তন করে নিব। গুড, যা রুমে গিয়ে রেস্ট নে। আরাফ ইনায়ের সাথে রুমে চলে গেল। রুমে যেতে আরাফ খাটে বসে পড়ল। ইনায় আরাফের দিকে তাকিয়ে বলল, ভাইয়া কি বললো কানে শুনেছো তো নাকি? রাহাত অন্য রুমে চলে গেছে নাকি? এই রুমে আমি থাকি, ওই অন্য রুমে চলে গেছে। ও আচ্ছা, এইদিকে আসো তো। তোমার ওইখানে ওইটা কি? ইনায়া আরাফের দিকে এগিয়ে গেলে আরাফ ইনায়াকে বলল, মুখ এইদিকে দাও, দেখি ওইটা কি। আরাফের কথা শুনে ইনায়ের কাছে আসতে সাথে সাথে আরাফ ইনায়কে টান দিয়ে কোলে বসিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। ইনায়ের মুখে হাসি ফুটে উঠল। ইনায় আরাফে ঠোঁটের স্পর্শ দিতে লাগলো। দুইজন একে অপরকে কিস করতে লাগলো। ইনায়কে খাটে ফেলে দিয়ে আরাফ দরজা লাগিয়ে দিতে চলে গেল। দরজা লাগিয়ে দিয়ে আসতে নিলে ইনায় লজ্জায় বলল, ও এভাবে কেন আসছো? বাচ্চার বাপ ডাক শুনতে মন চাচ্ছে। রাহাত তো আছে। ওই বড় হয়ে গেছে, ওই আমাকে দাদা বানিয়ে দিবে। এখন নিজের ছোট বাচ্চা লাগবে। ফাজিল। আরাফ কথাগুলো বলে ইনায়ের পা ধরে টান দিয়ে নিজের দিকে নিয়ে এসে 2 হাত চেপে ধরে গলে কিস করতে লাগলো। ইনায়ের সারা শরীর কেঁপে উঠতে লাগলো। ইনায়া আরাফের কানে কিস করলে আরাফ ইনায়ের ঠোঁটের দিকে যেতে ইনায় খপ করে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আরাফ হেসে দিল। দুজন একে অপরকে কিস করতে করতে হারিয়ে যেতে লাগলো। আরাফ ইনায়ের বুকের ওপর শাড়ি সরিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। ইনায় আরাফের শার্ট খুলে ফেলল। দুজন একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল। 1 মাস পর। আরাফ কি শুরু করলে? এখন থেকে বের হবে নাকি ভাবি? মিষ্টি আসলে কি হবে বুঝতে পারছো? আরাফ ইনায়কে পিছন থেকে জড়িয়ে ধরল। ইনায়ের পেটে শক্ত করে ধরলে ইনায় কেঁপে উঠল। ইনায় ঘুরে ভ্রু কুচকে তাকালে আরাফ ঠোঁটে কিস করে দিয়ে বলল, আহ কি টেস্ট, মন চাই সারাদিন এই টেস্ট নেই। ফাজিল ছাড়ো। রুমে গেলে কি পাও না নাকি? রান্নাঘরে এমন করলে কেমনটা লাগে? আমি তো তোমাকে সাহায্য করছি। আরাফের কথা শুনে ইনায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। ইনায় বলে উঠল, ভাবি। আরাফ সাথে সাথে ছেড়ে দিলে ইনায় হাসতে লাগলো। আরাফ ধরতে যাবে, সাথে সাথে রূপা মিষ্টি ভেতরে প্রবেশ করে বলল, আরাফ, তুই এখানে কি করছিস? আরাফ রূপার কথা শুনে সাথে সাথে সাইড কেটে গেল। চাকু আর পেঁয়াজ নিয়ে কাটতে কাটতে বলল, তেমন কিছু না ভাবি, পেঁয়াজ কেটে দেই। ফাজলামি না করে এখান থেকে যা। আমরা আছি তোর বউকে সাহায্য করার জন্য। আরে ভাবি, আমি থাকলে কি সমস্যা আছে? সবাইকে সাহায্য করি। রূপা আরাফের কান ধরলে মিষ্টি ইনায় হাসতে লাগলো। রূপা বলতে লাগলো, ফাজিল, ভাতিজার বউয়ের দিকে একটু তাকাস। লজ্জা শরমের মাথা খাওয়া বন্ধ কর। এখান থেকে যা,
না হইলে আরও কানমোলা খাবি। লাগছে ভাবি, ছাড়েন। এখান থেকে যা, না হলে আরও দিব। আরাফের কান ছাড়লে আরাফ কানে হাত বোলাতে বোলাতে বলো, ভাইয়া খেয়ে কাজ পড়ে নাই, বউকে ধরে রাখা বাদ দিয়ে আমাদের মাঝে কাটা বানিয়ে পাঠায়। আরাফের কথা শুনে মিষ্টি ফিক করে হাসতে লাগলো। রূপা বলে উঠল, কি বললি? ওই ওই দাঁড়া, তুই, তোকে দেখাচ্ছি মজা। রূপা আসতে যাবে, আরাফ দৌড়ে বের হয়ে গেল। তিনজন হাসতে লাগলো। রাহাত রাফি দুজন আরাফের দিকে তাকিয়ে থাকলে রাফি বলে উঠল, তুই রান্নাঘরে কি করছিলি? কিছু না। তুমি নিজের বউকে ধরে রাখতে পারো না? সবসময় খালি কানে মোলা দেয়, দেখো কি হয়ে গেছে। আরাফের কথা শুনে দুজন হাসতে লাগলো। রাফি বলে উঠল, তুই এত বউ পাগলা হয়েছোস, আল্লাহ তোকে নিয়ে আর পারি না। শোন, মিস্ত্রির সামনে এনায়া লজ্জা পায়, তুই কি বুঝোস না? তোর লজ্জা কম থাকতেই পারে, এনায়া এত লজ্জা আছে নাকি? তুই রাহাত ভাই বন্ধুর মতো বড় হইছোস, বাট ওরা তা না, ভাতিজি ফুপির মতোই। ব্যাপারটা বোঝ। ভাইয়া চুপ করো, তোমার কথা আমার পছন্দ হয় নাই। আরিফ কথাগুলো বলে রাহাতের কোলে মাথা দিয়ে শুয়ে থেকে টিভি চালু করে দিল। আরিফ কার্টুন দেখতে লাগলো, রাহাত নিজের মতো ফোন চালাতে লাগলো। তিনজন রান্না করা শেষ করেই খাবার টেবিলে সামনে সাজাতে লাগলো। ইনে আরফের দিকে তাকাতে আরফ সাথে সাথে ফ্লাইং কিস করলো। মিষ্টি পিছনে তাকিয়ে ফিক করে হাসি দিলে আরফ হেবা জায়গায় খেয়ে উঠে পড়লো। ইনায় বলে উঠল, ভাইয়া রাহাত ফ্রেশ হয়ে আসেন। বোন তুই রুমে যা, আর মিষ্টি তুমিও যাও, ফ্রেশ হয়ে নিও, বাকিটা আমি দেখে নিচ্ছি। দুইজন রুমে চলে গেল। আরফ উঠে যেতে নিবে, রূপা মিটি মিটি হাসলো। আরফ রুমে ঢুকে সোজা ইনায়ের কোমর ধরে টান দিল। ইনায় বলে উঠল, এখন কোনো দুষ্টুমি না, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিবে রাতে, এখন কোনো কিছুই দিব না। একটা কিস। ইনের ঠোঁটে আলতো করে কিস দিলে আরফ না ছাড়লে ইনের কামড় দিয়ে দৌড়ে অসমে গিয়ে ভেঙচি দিল। এদিকে রাহাত মিষ্টিকে খাটের উপরে ফেলে দিয়ে চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, তোমাকে যত দেখি তত মুগ্ধ হয়ে যায় জান। তুমি এত সুন্দর কেন? তোমাকে আদর যত করে মন ভরে না, আরও করতে মন চাই শুধু। হয়েছে, ওঠেন, ক্ষুধা লাগছে আমার। আচ্ছা যান, তাহলে উঠো, চলো ফ্রেশ হয়ে দুজন মিলে খাবার খেয়ে নিই। রাহাত আর মিষ্টি দুজনেই অসমে চলে গেল। দুজন ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেল। সবাই খাবারের টেবিলে বসতেই হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। আরব বলে উঠল, আচ্ছা তোমরা থাকো, আমি দেখছি। আরব দরজার সামনে যেই দরজা খুলতেই দেখে আরব অবাক হয়ে গেল। মিষ্টির আব্বু মিষ্টির আম্মু দাঁড়িয়ে আছে। আরব বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? মিষ্টির আব্বু হেসে আরফের দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভিতরে আসেন। আরফের সাথে তারা দুজন গেলে মিষ্টি ইনায় অবাক হয়ে গেল। রাহাত বলে উঠল, আপনারা এখানে কি করছেন? আরফ রাগী কণ্ঠে বলে উঠল, রাহাত, এটা কি ধরনের বেয়াদবি? ওনারা তোমার শ্বশুর শাশুড়ি হয়। রূপা বলে উঠল, বিআই বিআই বসেন। মিষ্টি ওর আব্বু আম্মুকে দেখে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনার এখানে কেন? এখন আবার কোনো ঝামেলা করতে এসেছেন? দেখেন আমরা সুখে আছি, আপনারা এখান থেকে চলে যান। মিষ্টি বেয়াদবি করো না, ভুলে যেও না ওরা তোমার বাবা মা। আব্বু, আমি ওদের বাবা মা হিসেবে মানি না, আমার জীবনের থেকে ওদের মান সম্মান বড়, ওরা মান সম্মান নিয়ে থাক। মিষ্টির কথা শুনে মিষ্টির আব্বু কান্নামাখা কণ্ঠে বলল, দেখ, আমি এখানে ঝামেলা করতে আসিনি, আমাকে ক্ষমা করে দে, আমি আমার ভুল বুঝতে পারছি। এইসব নাটক না, ওনারা সত্যি এই জন্য এসেছে, আমার সাথে ওনাদের কথা হয়েছে, আমি ওনাদের এখানে আসতে বলছি। আব্বু কেন আসতে বলেন? মিষ্টি চুপ করো, তোমরা দুজন যে নিজেদের ফ্যামিলিকে মিস করো সেটা আমি ভালো করে জানি। এইসব বাদ দাও, ওনারা এখানে এসেছে, ভালো ব্যবহার করো। বেআই বিআই আসেন, বসেন, একসাথে খাবার খাই। না, আপনারা খান, আমি ওইখানে বসি। আরে আপনার মেয়ে আর বোন রান্না করছে, আসেন, তাদের রান্না খেয়ে দেখবেন না কেমন রান্না করে তারা। রূপা জোর করলে দুজন বসলো। সবাই মিলে খাবার খেতে লাগলো। মিষ্টির আব্বুর চোখে পানি চলে আসলো খুশিতে। ইনায়া মিষ্টি তাড়াতাড়ি করে দুজন দুই দিক থেকে পানির গ্লাস দিয়ে বলল, ঝাল বেশি লাগছে? এতক্ষণ দুইজন কি ভাবটাই না নিল, এখন দুইজন পানি কেন দাও? খাবারগুলো অনেক মজা হয়েছে, খুশিতে কান্না চলে আসছে আমার। আমার বোন আর আমার মেয়ে এত ভালো রান্না করে। দুজন হাত গুটিয়ে নিল। মিষ্টি বলে ওঠে, আব্বু এইটা খেয়ে দেখো, ফুপির এইটা অনেক মজার।
দুজন মিষ্টির আব্বু আম্মুকে খাওয়াতে লাগলো। সবাই টুকটাক কথা বলতে বলতে সব রাগ অভিমান ভুলে গেল। আরাফ রাহাতকে বলল, দুই জামাই রেডি হয়ে নাও। আব্বু, দুইজনের শ্বশুরবাড়ি একবারই হয়ে গেল না? তাহলে কি আরেকটা বিয়ে করব? আরাফের এই কথা শুনে সবাই হাসতে লাগলো। ইনায়ের আগে মারতে যাবে, সাথে সাথে আরাফ দৌড়ে রুমে গেল। ইনায় মারতে মারতে রুমে যেতে সাথে সাথে আরাফ বলল, জান, মজা করছি তো, সরি, আর করব না। তোকে আমি আবার বিয়ে করব, আয় আমার কাছে। না না জান, আর বিয়ে করতে চাই না, তুমি থাকলে হবে। ইনায় মারতে যাবে, সাথে সাথে আরাফ হাত ধরে টান দিয়ে নিজের সাথে শক্ত করে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। সমাপ্ত।